আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে অনেকে ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছে। আমরা ঠিক 10-এ তোমাদের সামনে উপস্থিত হলাম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং একই সাথে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তোমরা দীর্ঘ সময় আমাদের সাথে অপেক্ষা করে এখন আমাদের সাথে যুক্ত হতে পারলে। সো আমরা আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তার আগে তোমাদের সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি এবং একই সাথে জানাচ্ছি শুভ সন্ধ্যা। তোমরা সবাই ভালো আছো? আমাকে একটু জানাও যে ভাইয়া আমি ভালো আছি, সুস্থ আছি এবং মনের দিক থেকে আমি ওকে আছি। হ্যাঁ, এবং একই সাথে আমরা একটু দ্রুত আমাদের একটু যারা বন্ধুরা আছে তাদেরকে আমরা একটু মেনশন করে দিই। আমাদের ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, তোমাদের কাছে হয়তো একটু পৌঁছাতে সময় লাগতে পারে, নেটওয়ার্ক যেহেতু ফেসবুকে একটু ডিলে করে এ কারণে। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও প্রত্যেকে ভালো আছো। ওয়ালাইকুম আসসালাম। অনেক শিক্ষার্থী আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছে এবং বেশ কিছু শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে তাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিয়েছে। আমি আশা করবো আমার বাকি শিক্ষার্থীরাও তাদের সাথে শেয়ার করে দিবে। এবং আমি যেটা আগেই বলেছি যে আজকের ক্লাসটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা নিশ্চয়ই জানো যে আজকে আমরা বিএসসি এবং ডিপ্লোমা উভয়ই কিন্তু এই ক্লাসটা একদম মনোযোগ সহকারে করব এবং এই ক্লাসটা করার মাধ্যমে আমাদের মূল যে বেসিক অংশ আমাদের জীবের বংশগতি অংশ থেকে আমরা আমাদের বংশগতি অংশটুকু একদম সব থেকে ভালোভাবে পড়বো। বিবর্তন অংশ থেকে আমাদের খুব ভালো একটা প্রশ্ন আসে না, সো ওই অংশটা আমরা আপাতত স্কিপ করতে পারি। সো জীবের বংশগতি ও বিবর্তন অংশের আমরা আজকে বংশগতি অংশটুকু পড়বো এবং একদম আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে বিএসসি এবং ডিপ্লোমা উভয়ের জন্য আমরা সব থেকে বেস্ট একটা ক্লাস আজকে ইনশাল্লাহ করতে যাচ্ছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমরা যদি তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও তাহলে আরো বেশি আমরা ভালো থাকবো। ঠিক আছে, এই লাইভটা শুধুমাত্র ফেসবুকেই হচ্ছে। হ্যাঁ, এই লাইভটা শুধুমাত্র ফেসবুকেই হচ্ছে। হ্যাঁ, শুধুমাত্র ফেসবুকেই হচ্ছে। সো তোমরা যারা ফেসবুকে যুক্ত আছো তারাই আমাদের সাথে ক্লাসটা দেখতে পাচ্ছ এবং যারা আমাদের সাথে গ্রুপে আছো, মানে আমাদের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে বা যাদের কাছে হয়তোবা ফেসবুক নাই, তারা আমাদের যে নোটিফিকেশনটা পেয়েছো সেখানে ক্লিক করলে তোমাকে জাস্ট আমাদের এই ফেসবুক ভিডিওটাই দেখাবে, তুমি কমেন্ট করতে পারবে না। এটা তোমার জন্য ভালো। ঠিক আছে, সো ফেসবুক না থাকলেও কোনো সমস্যা নেই, জাস্ট আমাদের নোটিফিকেশনটায় ক্লিক করলেই তুমি আমাদের ক্লাসটা করতে পারবা। এবং তোমরা নিশ্চয়ই জানো যে এই ক্লাসের শেষে কিন্তু কুইজ আছে। শেষে কি আছে? শেষে মধ্যে কিন্তু আমাদের কুইজ আছে এবং সেখান থেকে যারা বিজয়ী হবে তাদের জন্য কিন্তু বিশেষ পুরস্কার থাকবে, অনলাইন পুরস্কার, বাট ভালো পুরস্কার। ঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যেহেতু সবাই ভালো আছি এবং সুস্থ আছি তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করতে পারি। আচ্ছা, তো সবার আগে আমরা একটু আমাদের ক্লাসের ইন্ট্রোডাকশন পার্টটা কমপ্লিট করে নিই। আমরা জিন তত্ত্ব, জীবের বংশগতি অংশটুকু আমরা আমাদের এই ক্লাসে কমপ্লিট করব এবং আচ্ছা, যাদের ফেসবুক নাই তারা করতে পারবে না, তারা আমাদের কমেন্ট করতে পারবে না, বাট ক্লাসটা করতে পারবে। তারা আমাদের যে বিব্রেইনার থেকে যে তোমাদের নোটিফিকেশন পাঠানো হয়েছে সেখানে ক্লিক করলে এটা তাদের আমাদের যে ওয়েবসাইট আছে সেই ফেসবুকের ওয়েবসাইটে নিয়ে যাবে। এটা নিয়ে চিন্তা নাই। ঠিক আছে, ওকে। বিএসসি কে কে আছো? এই যে আমাদের কিন্তু রুমানা জান্নাত জিজ্ঞেস করেছে যে কে কে বিএসসি আছো। সো সবাই একটু রেসপন্স করো যে কে কে বিএসসি আছো এবং কে কে ডিপ্লোমা আছো। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা আমাদের আজকের এই ক্লাসে যেটা কমপ্লিট করতে যাচ্ছি জীবের বংশগতি এবং একই সাথে আমরা জানাতে চাই যে আমরা আমাদের আজকের এই ক্লাসটা তোমাদের সামনে এনেছি বিব্রেইনারের পক্ষ থেকে। আমি তোমাদের সাথে আছি সাবিত ভাইয়া, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ওকে, একদম প্রথমে চলে আসো। আজকে আমরা আমাদের এই অধ্যায়টা যেভাবে পড়বো, এই পড়াটা যদি তুমি তোমার নিজের লাইফে এইভাবে পড়তে পারো তাহলে দেখবা যে তুমি যখন পরীক্ষার আগের রাতে রিভাইজ করতে যাচ্ছ, তুমি রিভাইজ করার সময় এত দ্রুত রিভাইজ করতে পারবা যে তোমার আসলে অনেকগুলো সময় বেঁচে যাবে। তোমার কি অনেকগুলো সময় বেঁচে যাবে এবং তুমি পরীক্ষার আগের রাতে যে একটা হা হুতাশ হয় না যে আসলে আমি কি করব, কতটুকু পড়বো, এগুলোর কোনোই দরকার হবে না। আজকের স্লাইডটা একদম সেভাবে তৈরি। ঠিক আছে, সো এই আমাদের একটা স্লাইড, এখানে অনেকগুলো তথ্য এক জায়গায়। কিভাবে দেখো, আমরা এখন শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সবার প্রথমে আমরা যখন বংশগতি কথাটা বলি, বংশগতি কথাটা বলা মানে কি? ওই যে আমরা যখন কোনো ছেলে বা মেয়ে পৃথিবীতে আসে তখন কি হয় যে আমাদের বাবা বা চাচা তারা বলে যে বংশের মুখ উজ্জ্বল করবে ইনশাল্লাহ। সো বংশের মুখ উজ্জ্বল করা ব্যাপারটা কি? যে বংশগতি হিসাবে বা তার নতুন প্রজন্ম পৃথিবীতে আবির্ভূত হয়েছে। এখন এই নতুন প্রজন্ম যখন আবির্ভূত হয় তখন কি বলে যে ধরো এই যে আমাকে যখন দেখে কেউ তখন বলে যে সাবিতের বাবার মতো হয়েছে, অথবা আমার বড় ভাইকে দেখলে বলে যে তার মায়ের মতো হয়েছে। সো এই বিষয়টা আসলে কি মিন করে? এটার মানে মিন করে যে আমরা আমাদের এই যে চেহারা, আমাদের চুলের গঠন, চোখের রং, তারপরে চুলের এমনকি আমাদের চুলের যে পাপড়ি অথবা আমাদের চুলের যে আমাদের চুলের যে
কালার, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের বাবা মায়ের সাথে অনেক সময় কি মিলে যায়। সো এই যে মিলে যাচ্ছে বা এই যে জিনিসটার মধ্যে একটা সামঞ্জস্য সাদৃশ্যতা দেখা যাচ্ছে, এটার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার আছে। সেটা নিশ্চয়ই জাদু না, সেটা নিশ্চয়ই কি কোনো না কোনো ব্যাপার, কোনো না কোনো মেকানিজম সেখানে আছে। এখন সেই মেকানিজমটা কি, অর্থাৎ তুমি তোমার পিতা কিংবা তোমার মাতার মতো দেখতে হলে এই যে একটা মেকানিজম, যে কি কারণে তুমি হচ্ছে তাদের মতো দেখতে হচ্ছ বা তাদের মতো একটা আঁচ তোমার শরীরে আছে, এই ব্যাপারটাই হচ্ছে কি আমাদের বংশগতি। অর্থাৎ বংশগতি জিনিসটাকে যদি আমরা খুব সুন্দরভাবে বলতে চাই, যে পিতামাতার বৈশিষ্ট্যগুলো, কার বৈশিষ্ট্যগুলো, পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে, বংশানুক্রম মানে কি, যে প্রজন্ম থেকে প্রজন্মে, এই প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সন্তান সন্ততির দেহে, কোথায়, দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াই কি বংশগতি বা হেয়ারডিটি। বংশগতি বা কি হেয়ারডিটি। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় বংশগতি কি, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় বংশগতি কি, তুমি বলবা কি, যে বংশানুক্রমে সন্তান সন্ততিতে সঞ্চারণ প্রক্রিয়া। ঠিক আছে, বৈশিষ্ট্য বলি, সন্তান সন্ততিতে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে আমাদের বংশগতি। ঠিক আছে, আচ্ছা এখন তোমাকে বংশগতি তো অবশ্যই জিজ্ঞেস করবে যে বংশগতি জিনিসটা কি, বাট এর সাথে আরো একটা জিনিস জিজ্ঞেস করতে পারে, যে তোমার বংশগতি বিদ্যা জিনিসটা কি। তোমাকে জিজ্ঞেস করতে পারি কি, যে বংশগতি বিদ্যা জিনিসটা কি। সো আমরা আমাদের এই ক্লাসটা তোমাদের যে দৃষ্টি আকর্ষণ করিয়েছি যে আজকের ক্লাসটা হবে বংশগতি সম্পর্কে, সো সেখানে কিন্তু আমরা একটা ওয়ার্ড ইউজ করেছি, সেটা কি বলতো, জেনেটিক্স। ঠিক আছে, জেনেটিক্স। তো এই জেনেটিক্স জিনিসটা কি, এই জেনেটিক্স জিনিসটাই হচ্ছে আমাদের সেই বংশগতি বিদ্যা। ঠিক আছে, আমাদের সেই জিনিসটা কি বংশগতি বিদ্যা। তাহলে আমরা যখন কোনো কিছু নিয়ে আলোচনা করি, আমরা অনেকবার এটা বলেছি যে আমরা যদি কোনো কিছু নিয়ে আলোচনা করি, ধরো আমরা একটা সুন্দর উদাহরণ দিয়েছিলাম যে যদি আমরা বি ব্রেইনার নিয়ে আলোচনা করি তাহলে সেটাকে আমরা বলতে পারি বি ব্রেইনার বিদ্যা। ঠিক আছে, আবার যদি ধরো আমরা আলোচনা করি যে আমাদের কার নাম নিতে পারি, ধরো আমরা হচ্ছে তমাকে নিয়ে আলোচনা করব বা তমা সম্পর্কিত আমরা বিভিন্ন বিষয় আশায় আলোচনা করতে চাই, তাহলে আমরা বলতে পারি কি, যে তমা বিদ্যা। অর্থাৎ এভাবেই আমরা যখন বলবো যে বংশগতি সম্বন্ধনীয় আলোচনা, তখন আমরা সেটাকে বলবো বংশগতি বিদ্যা। তাহলে আমাদের সামনে দুইটা টার্ম আসছে, কয়টা টার্ম আসছে, দুইটা টার্ম, একটা হচ্ছে বংশগতি আর একটা হচ্ছে বংশগতি বিদ্যা। দুইটা বিষয় আমরা খুব সুন্দরভাবে বুঝে গিয়েছি যে আমাদের বৈশিষ্ট্য, আমাদের যখন বৈশিষ্ট্যের কথা বলছে, যে বৈশিষ্ট্য সঞ্চারণ, আমরা যখন বলছি যে বৈশিষ্ট্য সঞ্চারণ, এই বৈশিষ্ট্য সঞ্চারণ এর যে প্রক্রিয়া, সেটাই কি, সেটাই হচ্ছে আমাদের বংশগতি, সেটাই কি আমাদের বংশগতি। আর আমরা যখন বলছি যে বংশগতি সম্বন্ধনীয় আলোচনা, বংশগতি সম্পর্কে আমরা ধরো কয়েকজন মিলে চায়ের টেবিলে আলোচনা করতেছি যে বংশগতি জিনিসটা কি, গ্রেগর জোহান মেন্ডেল কে, এই ব্যাপারগুলো যখন নিয়ে আলোচনা করতেছি, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে আমাদের বংশগতি বিদ্যা। সো আমাদের কিন্তু পরীক্ষার হলে এর বাইরে অতিরিক্ত কিছুই আসবে না। এর বাইরে কি অতিরিক্ত কিছু আসা সম্ভব? অতিরিক্ত কিছুই আসা সম্ভব না। সো আমাকে একটু তোমরা বলো যে এই দুইটা টার্ম আমরা বুঝে গিয়েছি কিনা। একটা হচ্ছে হেয়ারডিটি, একটা হচ্ছে হেয়ারডিটি, আরেকটা কি, আরেকটা হচ্ছে জেনেটিক্স, আরেকটা কি, আরেকটা হচ্ছে জেনেটিক্স। তাহলে আমরা এই দুইটা টার্ম একদম সুন্দরভাবে বুঝে গিয়েছি কিনা বলো। একটা হচ্ছে আমাদের জেনেটিক্স আর একটা হচ্ছে হেয়ারডিটি। যাহাই হেয়ারডিটি তাহাই বংশগতি, যাহাই জেনেটিক্স তাহাই বংশগতি বিদ্যা। একদম ক্লিয়ার কিনা বলো। এটার থেকে সহজ জিনিস আমাদের আসলে এই অংশে আর কিছু হয় না। ঠিক আছে, তাহলে যাহাই বংশগতি বিদ্যা তাহাই কি, তাহাই হচ্ছে জেনেটিক্স, যাহাই হচ্ছে আমাদের বংশগতি তাহাই কি, তাহাই হচ্ছে হেয়ারডিটি। ঠিক আছে, ক্লিয়ার? আমাকে একটু বলো যে সবকিছু ক্লিয়ার কিনা। এই এখন এরা হচ্ছে আমাদের সাথে এই বিভিন্ন জেলা থেকে যে যুক্ত হয়েছে, সেই জেলা সংক্রান্ত আলোচনা করতেছে। জেলা সংক্রান্ত আলোচনা আমরা আবার পরে করব, আপাতত আমরা হচ্ছে যেটুকু বোঝার সেটুকু বুঝে ফেলেছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা এই যে বংশগতি নিয়ে যে দুইটা কথা বললাম, যে আমাদের বংশগতি হচ্ছে আমাদের পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে সঞ্চারণ হওয়ার প্রক্রিয়া। আবার একই কথা বললাম যে এই বংশগতি নিয়ে যখন আমরা আলোচনা করছি সেটাকে আমরা বংশগতি বিদ্যা বলি। একদম ডান। এখন আমরা যখন এই বংশগতি নিয়ে আলোচনা করছি, তখন আমাদের কথার মাঝে একটা কথা আসছে যে আমরা যদি ধরো এক ট্রাক কি করব, আমরা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় কিছু বালু প্রেরণ করব। আমরা ধরো ঢাকা থেকে রাজশাহী কিছু বালু প্রেরণ করব। এখন এই ঢাকা থেকে রাজশাহী বালু প্রেরণ করার জন্য আমাদের একটা মাধ্যম লাগবে, যে মাধ্যমটা ব্যবহার করে আমরা সেখানে পৌঁছাতে পারি। তো সেই মাধ্যমটা কি, সেটা হতে পারে যে কোনো প্রকার যানবাহন, ট্রাক হতে পারে, তারপরে হচ্ছে লরি হতে পারে, বড় কাভার্ড ভ্যান হতে পারে, যা কিছুই হোক না কেন, কিছু একটা মাধ্যম তো লাগবে। এখান থেকে ফিক্কা মারলে তো আর যাবে না, অবশ্যই কি একটা মাধ্যম লাগবে। একইভাবে যখন আমার পিতামাতা থেকে আমার শরীরে
কোনো একটা বৈশিষ্ট্য আসতে হবে। ধরো আমার পিতার চুলের রং হচ্ছে কালো, আমার শরীরে বা আমার চুলের রঙও হচ্ছে কালো। সো এই যে জিনিসটা বা এই যে বৈশিষ্ট্যটা সঞ্চারণ হলো, এটার জন্য নিশ্চয়ই কোনো একটা মাধ্যম লাগবে, যেই মাধ্যমে আমার হচ্ছে পিতার চুলের কালার আমার চুলের কালার এক হয়েছে। সেই যে মাধ্যম বা সেই যে আমরা বলতে পারি যেসব যানবাহনের মাধ্যমে আমাদের বাস্তবিক অর্থে আমরা যখন বলতেছি যে যানবাহন করে আমরা বালুটাকে ঢাকা থেকে রাজশাহী পাঠিয়েছি, একইভাবে আমার বৈশিষ্ট্যটা আমার পিতা থেকে আমার শরীরে যেভাবে আসছে, এই যে আমার শরীরে আসলো বা আমার চুল আমার পিতার মতোই কালো হলো, এই জিনিসটা আসলে ঘটলো কার মাধ্যমে? যার মাধ্যমে ঘটলো তাকে আমরা বলি হচ্ছে বংশগতি বস্তু। তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে বংশগতি বস্তু। কি বলি? বংশগতি বস্তু। তাহলে আমরা বংশগতি বস্তু বলতে কি বুঝবো? যে চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদানকে আমরা হচ্ছে কি বলবো? বংশগতি বস্তু বলবো। চারিত্রিক যে বৈশিষ্ট্য, এই চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদানটাকে আমরা কি বলবো? বংশগতি বস্তু। এখন আমাদের বংশগতি বস্তু কি, এটা হচ্ছে আমরা একটু দেখি। আমাদের বংশগতি বস্তু কে কে আছে? প্রথমেই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ক্রোমোজোম। এই ক্রোমোজোম দেখলেই হচ্ছে আমরা সব থেকে ভালো বুঝি যে আমরা আসলে এখানে কোনো জেনেটিক্স বা হচ্ছে আমাদের জিনতত্ত্ব, তারপরে হচ্ছে বংশগতি, এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদান বংশগতি বস্তুর প্রথম উপাদানটা হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে? আচ্ছা, এবারে ক্রোমোজোমের মধ্যে আমাদের কে থাকে বলতো? ক্রোমোজোমের মধ্যে আমাদের থাকে হচ্ছে ডিএনএ। ক্রোমোজোমের মধ্যে আমাদের কে থাকে? ডিএনএ। ডিএনএ এর ফুল মিনিং আমি জানি, আমাদের সবাই জানে। ডিএনএ এর ফুল মিনিং আমাদের সবাই জানে, ঠিক কি না? আমাদের এখানে যারা আছে সবাই হচ্ছে ডিএনএ এর ফুল মিনিং জানে। সো সবাই একটু লিখে ফেলো তো যে ডিএনএ এর ফুল মিনিংটা কি। ডিএনএ এর ফুল মিনিংটা কি একটু দ্রুত লিখে ফেলো, দেখি তো কে কে হচ্ছে এটা জানে। ডিএনএ এর ফুল মিনিংটা কি? আমাদের মেইন এক্সাম কবে? এটা তো হচ্ছে তোমাদের এইচএসসি রেজাল্ট দিবে, এইচএসসি রেজাল্ট দেওয়ার পরে মেডিকেল এক্সাম হবে, মেডিকেল এক্সামের পরে হয়তো আমরা জানতে পারবো। ঠিক আছে? ওকে, সো সবাই একটু ডিএনএ এর ফুল মিনিংটা লিখে দাও। ডিএনএ এর ফুল মিনিং আমরা হচ্ছে জানতে চাচ্ছি, সারা বাংলাদেশ তোমার থেকে জানতে চাচ্ছে যে ডিএনএ এর ফুল মিনিং কি। ঠিক আছে? ডিএনএ এর ফুল মিনিং কি সবাই জানতে চাচ্ছে, লিখে ফেলো। রাইট, চারিত্রিক হ্যাঁ, চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ভেরি গুড, ভেরি গুড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। সো এইটার আমাদের ডিএনএ থাকবে অথবা হচ্ছে আরএনএ থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভাইরাসের মধ্যে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা বিভিন্ন ভাইরাসে হচ্ছে আমাদের এই আরএনএ দেখি। অর্থাৎ আমাদের আমরা যারা আছি, যারা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা বৃহৎ আকৃতির প্রাণী, ঠিক আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে ডিএনএ থাকে। বাট এই যে ভাইরাস, তারপরে হচ্ছে আমাদের আণুবীক্ষণিক যে প্রাণীগুলো আছে, তাদের ক্ষেত্রে থাকে হচ্ছে আরএনএ। তাহলে ডিএনএ অথবা আরএনএ দুইটাই আমাদের কি একটা বংশগতি বস্তু হিসেবে কাজ করে। ঠিক আছে? ওকে, সবাই কিন্তু লিখে লিখে ফেলতেছে, যারা লিখতেছে না তারা কিন্তু পিছিয়ে যাচ্ছ। সবাই লিখে ফেলো, একবার লিখে ফেলো, কারণ পরীক্ষার হলে আমি দেখলাম একটা পরীক্ষা প্রশ্নে আসছে যে ডিএনএ এর ফুল মিনিং কি। সো ওইখানে তোমার হচ্ছে বানানের বিষয়টা হচ্ছে খুব ভালো করে দেখছে। ঠিক আছে? বানানের বিষয়টা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। সো বানান কিন্তু হচ্ছে খুব সাবধানে দেখতে হবে। ঠিক আছে? এই জায়গায় হচ্ছে তুমি ভুল করার মতো কোনো সুযোগ নাই, বাট হচ্ছে তুমি বানানটা ভুল করে ফেললা, বিপদ হয়ে যাবে কিন্তু। ঠিক আছে? তো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর আরএনএ যে রাইবো নিউক্লিক অ্যাসিড, এটা নিয়ে আমাদের কোনো দ্বিধা নাই। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, আমাদের এই ডিএনএ এর মধ্যে আরেকজন থাকে, তার নাম হচ্ছে জিন। তার নাম কি? তার নাম হচ্ছে জিন। ঠিক আছে? সো এই যে তিনজন, সরি, এই যে চারজনকে আমরা দেখলাম, এই চারজনই হচ্ছে আমাদের বংশগতি উপাদান বা হচ্ছে বংশগতি বস্তু। ঠিক আছে? এই চারজনই কি আমাদের বংশগতি উপাদান বা বংশগতি বস্তু। এই যে দেখছো রাবেয়া যে কাজটা করছো বা রেবেয়া, যে তুমি কিন্তু বানানটা ভুল করে ফেলছো, পরীক্ষার হলে আসলে কিন্তু তুমি বিপদে পড়বা। ঠিক আছে? আমরা যখন বলছি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, তখন আসলে ডি দ্বারা আমরা ডিলিট বোঝাচ্ছি। কি বোঝাচ্ছি? ডিলিট বোঝাচ্ছি। ঠিক আছে? ডিলিট মানে কি? যে আমাদের 2 নাম্বার কার্বনে, কয় নাম্বার কার্বনে? 2 নাম্বার। এগুলো আবার একটু গভীর বিষয়, আমাদের এগুলোর দরকার নাই, বাট আমরা জানবো যে 2 নাম্বার কার্বনে যখন আমাদের অক্সিজেন আমরা বাদ দেই বা হচ্ছে অক্সিজেন আমাদের রিডিউস হয়, তখনই আমরা সেটাকে বলি হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। সো এইডি মানে হচ্ছে ডিলিট। এইডি মানে কি? এইডি মানে হচ্ছে ডিলিট। সো এইডি মানে যেহেতু ডিলিট, এই কারণে এটা কিন্তু ডিই হবে। ঠিক আছে? ডিই। ওকে, আচ্ছা, এখন অনেকে বলবো ভাইয়া এটা তো আমার হয়তো বা মনে থাকবে না, আপনি আমাকে একটু সিরিয়াল করে দেন। সিরিয়াল করার কোনো দরকার নাই, আমি তোমাকে একটু এঁকে দেখাই। দেখো, এটা হচ্ছে আমাদের একটা কোষ। কোষটা ভালো হলো না। ধরো এটা হচ্ছে, দুঃখিত,
ধরো এটা হচ্ছে আমাদের একটা কোষ, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের একটা কোষ, এখানে হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে আমাদের নিউক্লিয়ার রেটিকুলাম আছে, এগুলো আমরা সবাই চিনি। এখন এই নিউক্লিয়ার রেটিকুলামটাই হচ্ছে আমাদের ক্রোমোজোম। সো একটা ক্রোমোজোম আমরা হচ্ছে এখান থেকে বের করলাম, এটা হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম। সো এই যে আমাদের ক্রোমোজোম বংশগতি বস্তু, এটা আমরা চিনি ক্রোমোজোমটাকে। এখন এই ক্রোমোজোমের মধ্যেই কিন্তু হচ্ছে আমাদের সেই ডিএনএ অবস্থান করে, এই ক্রোমোজোমের মধ্যেই কি আমাদের সেই ডিএনএ বাবা অবস্থান করে, ঠিক আছে, এই ক্রোমোজোমের মধ্যেই কি আমাদের সেই ডিএনএ অবস্থান করে। তাহলে প্রথমে হচ্ছে ক্রোমোজোম, এটা কি, এটা হচ্ছে ক্রোমোজোম। এবার এই ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে কি অবস্থান করছে, ক্রোমোজোমের মধ্যে অবস্থান করছে হচ্ছে ডিএনএ, ক্রোমোজোমের মধ্যে কি অবস্থান করছে, ডিএনএ। এবং এই ডিএনএরই কোনো একটা নির্দিষ্ট খণ্ডাংশে, এই ডিএনএরই কোনো একটা নির্দিষ্ট খণ্ডাংশে অবস্থান করছে আমাদের জিন, ঠিক আছে। তাহলে তুমি যদি জাস্ট ক্রোমোজোম কথাটা মনে রাখতে পারো, তুমি যদি জাস্ট হচ্ছে ক্রোমোজোম কথাটা মনে রাখতে পারো, তোমার কাছে বাকি যে বংশগতি বস্তুগুলো আছে এটা মনে রাখা খুব কঠিন কিছু না। তাহলে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, অথবা ভাইরাসের ক্ষেত্রে আরএনএ, ভাইরাসের ক্ষেত্রে কি আরএনএ, এবং এই ডিএনএ বা আরএনএ এর মধ্যেই কে থাকে, জিন থাকে, কে থাকে, জিন থাকে। এবং এই জিন সম্পর্কে আমরা কিন্তু একটু পরে আলোচনা করব, বাট আপাতত আমরা কিন্তু হচ্ছে চারটা বংশগতি বস্তু সম্পর্কে জেনে গেলাম। কি কি, আমাদের ক্রোমোজোম, আমাদের ডিএনএ অথবা আরএনএ এবং জিন, ঠিক আছে। ওকে, ভেরি গুড। তাহলে এই স্লাইডটা এখন দেখো, এইটা তুমি যদি হচ্ছে তোমার খাতায় এইভাবে লিখে রাখো, তোমার কি মনে হয় না যে এটা তোমার পরীক্ষার আগের রাতে অনেক বেশি হেল্প করবে? আমাকে একটু বলো তো যে এটা তোমাকে পরীক্ষার আগের রাতে অনেক বেশি হেল্প করবে, কারণ এইখানে তোমাকে ইন টোটাল তোমার যা কিছু প্রয়োজন সেটা তোমার একটা অংশে দেখাইছে এবং সেটাকে একটা অর্গানাইজড ওয়েতে দেখাইছে, ঠিক আছে। তার মানে তুমি চাইলেই এখন একই জায়গায় অনেকগুলো তথ্য পড়তে পারবা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা এখান থেকে একটু সামনে আগাই। আচ্ছা, সামনে আগালে আমরা হচ্ছে এখানে কিছু ক্রোমোজোম সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। এই পর্যন্ত তো আমরা সবাই ক্লিয়ার ইনশাল্লাহ, ঠিক আছে। পিডিএফ তো অবশ্যই থাকবে, তোমাদের পিডিএফ না দিয়ে আমি কোথায় যাব বলো? তোমাদের জন্য এত কষ্ট করে পিডিএফটা বানাইছি, এটা না দিয়ে আমি কোথায় যাব বলো? তোমরা হচ্ছে একটু সবাইকে মেনশন করে দাও যাতে হচ্ছে বাকিরাও পায়, বেশি মানুষকে দিতে পারলে আমার ভালো লাগবে, ঠিক আছে। ওকে, ডান, ক্লিয়ার। আচ্ছা, এখন আসো, এখন আমরা হচ্ছে যেটা নিয়ে আলোচনা করব, এখানে হচ্ছে আমরা একটা কি দেখতে পাচ্ছি বলতো, এখানে হচ্ছে আমরা একটা ক্রোমোজোম দেখতে পাচ্ছি, এবং এই ক্রোমোজোম আসলে ঠিক কিভাবে গঠিত হচ্ছে, অনেকগুলা সুতার সমন্বয় হচ্ছে ক্রোমোজোমটা গঠিত হচ্ছে, আমরা দেখছি। এখন ক্রোমোজোম সম্পর্কে আমাদের কিছু আলোচনা করতে হবে। প্রথম আলোচনা দেখো, তোমার পরীক্ষায় কি আসবে ভাইয়া, আমরা আজকে হচ্ছে পরীক্ষায় কি আসবে সেটার দিকে বেশি ফোকাস করব। আজকে আমরা পরীক্ষায় কি আসবে সেটার দিকে কি বেশি ফোকাস করব। সো ক্রোমোজোম, ক্রোমোজোম হচ্ছে বংশগতির কি, ও সরি, ক্রোমোজোম কি, ক্রোমোজোম হচ্ছে বংশগতির, আমি আসলে বুঝতে পারতেছি না কোন কালারটা খুব ভালো লাগবে, যাই হোক। সো ক্রোমোজোম হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি, বংশগতির কি ভৌত ভিত্তি। আমরা একদম মাথায় রাখবো যে আমাদের বংশগতির ভৌত ভিত্তি হচ্ছে ক্রোমোজোম, আমাদের বংশগতির ভৌত ভিত্তি কি ক্রোমোজোম। সো অনেকে করে কি যে ভাইয়া আমি একদম মুখস্থ করে গেছি আমাদের বংশগতির ভৌত ভিত্তি হচ্ছে ক্রোমোজোম, কোনো সমস্যা নেই, আমি পারবো। কিন্তু পরীক্ষার হলে গিয়ে তার প্রশ্ন আসে যে নিজের কোনটি বা হচ্ছে হোয়াট ইজ দ্য ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। সো ফিজিক্যাল বেসিস যে বংশগতির ভৌত ভিত্তি, এইটা অনেকে ওই মুহূর্তে আসলে মাথায় ঘুরাতে পারে না। সো মাথায় রাখবা, ফিজিক্যাল মানে হচ্ছে, ফিজিক্যাল যখন বলছে তখন বুঝাচ্ছে ভৌত ভিত্তি, ঠিক আছে, বা ভৌত। আর যখন বলছে কেমিক্যাল, আর যখন বলছে কেমিক্যাল তখন আসলে কি বোঝাচ্ছে, তখন বোঝাচ্ছে রাসায়নিক, ঠিক আছে। তখন কি বোঝাচ্ছে, তখন বোঝাচ্ছে রাসায়নিক। এটা কিন্তু একটু কষ্ট করে ভাইয়াদের মাথায় রাখতে হবে। তাহলে ফিজিক্যাল হচ্ছে ভৌত, কেমিক্যাল হচ্ছে রাসায়নিক। এটা কেন বললাম একটু পরে কিন্তু হচ্ছে আমি তোমাদেরকে এটা জিজ্ঞেস করব যে ফিজিক্যাল আর কেমিক্যাল সম্পর্কিত। সো একটু মাথায় এটা রেখে দিও যে ফিজিক্যাল হচ্ছে ভৌত, কেমিক্যাল হচ্ছে রাসায়নিক। আচ্ছা, সো প্রথম এমসিকিউ, প্রথম এমসিকিউতে আমরা পেলাম যে আমাদের ফিজিক মানে কি বলে এটাকে, আমাদের যে বংশগতি সেই বংশগতির ভৌত ভিত্তি কোনটি, ঠিক আছে। নিচের কোনটি 500 এমসিকিউ, 500 এমসিকিউর যে তোমার অ্যাক্সেস এটা হচ্ছে আমাদের সর্ট আউট করা হয়ে গিয়েছে, আগামীকাল থেকে ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। তোমাদের টেলিগ্রাম, তোমাদের তো টেলিগ্রাম নাম্বার নেওয়া হয়েছে, সেখানে ইনশাল্লাহ হচ্ছে খুব সুন্দরভাবে তোমাদের যে 500 এমসিকিউ একদম সাজানো গোছানো পেয়ে যাবা ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, এরপর দেখো বংশগতির ভৌত ভিত্তি। তো এই বংশগতির ভৌত ভিত্তি হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। তোমার প্রথম প্রশ্ন তোমার সামনে আসবে এভাবে, নিচের কোনটি বংশগতির ভৌত ভিত্তি? উত্তর হবে ক্রোমোজোম। এটা নিয়ে আমি আর কোনো কথা বলবো না, কারণ এটা তোমাদের মুখস্থ হয়ে গেছে। এখন দেখো আবার একটা কথা আছে যে বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। তাহলে আমাদের ক্রোমোজোম কিন্তু দুইটা জিনিসের প্রধান, একটা হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি,
একটা হচ্ছে বংশগতির বংশগতির কি ভৌত ভিত্তি। দেখো এভাবে যদি লেখো পরীক্ষার আগের রাতে তুমি যখন পড়তে যাবা তোমাকে কিচ্ছু খুঁজতে হবে না, আমি তোমাকে একদম অ্যাসিওর করতেছি যে তোমাকে কিছুই খুঁজতে হবে না। তাহলে এই যে তিনটা জিনিস, বংশগতির ভৌত ভিত্তি, বংশগতির প্রধান উপাদান, উত্তর কি হবে? এটার উত্তর এক না? এই দুইটার উত্তর কি? একই উত্তর, কিন্তু ভৌত ভিত্তি বলো আর প্রধান উপাদান বলো, দুইটাই কি? দুইটাই কি? হ্যাঁ, তোমাদের গিফট হচ্ছে একটু আগে আমাদের কি বলে এটাকে অফিসে এসে পৌঁছাইছে। তোমাদের আমি আজকে রাত্রবেলা হচ্ছে তোমাদের প্রত্যেকের অ্যাড্রেস নিব, যারা হচ্ছে জিতে গিয়েছো তাদেরকে আমরা হচ্ছে কালকে থেকে পাঠানো শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ভুলে অন্য নাম্বার দিছি, আয় হ্যাঁ, তাইলে হচ্ছে তো তোমারটা হয়তো বা মিস হয়ে যাবে, তবুও তুমি আমাকে টেলিগ্রামে ইনবক্স করো, আমি তোমাকে হচ্ছে আলাদা করে দিব, সমস্যা নেই। ওকে, দুইটার উত্তরে কি হবে? দুইটার উত্তরই হবে ক্রোমোজোম। ভেরি গুড। এই যে তোমরা হচ্ছে খুব সুন্দর কিন্তু হচ্ছে রিপ্লাই করতেছো, যেটা খুব ভালো একটা বিষয়, ঠিক আছে? তো আমাদের কিন্তু দুইটা এমসিকিউ ডান, 1 নাম্বার এমসিকিউ, 2 নাম্বার এমসিকিউ, দুইটা এমসিকিউ ডান, ঠিক আছে? আমরা কিন্তু হচ্ছে দুইটা এমসিকিউ ডান করে ফেললাম। আমাদের জিজ্ঞেস করা হবে বংশগতির ভৌত ভিত্তি কোনটি, উত্তর হবে ক্রোমোজোম। আমরা যখন বলবো হচ্ছে আমাদের প্রধান উপাদান কোনটি, আমাদের উত্তর হবে কি? ক্রোমোজোম, ঠিক আছে? ওকে, ভেরি গুড। এরপর দেখো আমাদের কি বলা হয়েছে, যে ক্রোমোজোম নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে বিস্তৃত। ক্রোমোজোম কোথায় বিস্তৃত? নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে বিস্তৃত এবং সূত্রাকার ক্রোমাটিন দিয়ে গঠিত। সো ক্রোমাটিন দিয়ে যে গঠিত, এটা আমি তোমাদের এখানে দেখাইছি। আমাদের এই যে কি বলে ক্রোমোজোম, যে ক্রোমাটিন, ক্রোমাটিন দ্বারা গঠিত, সেটাকে আমি তোমাদেরকে দেখাইছি। তো বলতে পারবা যে ভাই দেখায় নাই? হ্যাঁ, কিন্তু একদম ভিজুয়ালাইজ করে দেখাইছে, যাতে করে আমাদের একদম সারা জীবনের জন্য মনে থাকে। আমাদের কি সারা জীবনের জন্য মনে থাকে। তাহলে এই কথাটাই কিন্তু এখানে বলা আছে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা এখানে লেখা আছে যে সূত্রাকার ক্রোমাটিন দিয়ে গঠিত। এখন বলতে পারো ভাই ক্রোমাটিন কি? ক্রোমাটিন হচ্ছে সুতা সদৃশ, কি সদৃশ? সুতা সদৃশ বস্তু। সো তুমি কিন্তু এখানে সুতা সদৃশ বস্তু দেখতে পাচ্ছ, এই যে সুতা সদৃশ বস্তু। তো সুতা সদৃশ বস্তু কই? এই যে হলুদ রঙের সুতা সদৃশ বস্তু, ঠিক আছে? তার মানে আমরা কিন্তু হচ্ছে জিনিসটা এখানে ছবির মাধ্যমে একদম সরাসরি লাইভ ক্লিয়ার করে ফেললাম যে আমাদের ক্রোমোজোম কোথায় থাকে। ক্রোমোজোম হচ্ছে নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে বিস্তৃত এবং এটা কি দ্বারা গঠিত? সূত্রাকার ক্রোমাটিন দিয়ে গঠিত। ক্রোমাটিন কই? এই যে আমাদের সেই ক্রোমাটিন, ঠিক আছে? ক্লিয়ার। এখন দেখো আমাদের এই ক্রোমোজোমের কাজ কি। এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে ক্রোমোজোমের কাজ কি, এটা কি তোমরা পারো? তোমরা হচ্ছে এই যে বিভিন্ন জেলা থেকে এসে আমাকে গাড়িতে করে তারপরে উত্তর দিয়ে যাবা, কারণ এটা আমরা অলরেডি অনেকবার বলে ফেলছি যে ক্রোমোজোমের কাজ কি? আমাদের মাতা পিতা থেকে জিন সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যাওয়া, যাতে করে বংশগতি কি হয়? বংশগতির যে ধারা, সেই ধারাটা অক্ষুণ্ণ থাকে, ঠিক কি না বলো? ঠিক আছে না? এই হচ্ছে আমাদের সেই ক্রোমোজোম। তাহলে বংশগতির মানে ক্রোমোজোমের কাজ কি? মাতা পিতা থেকে জিন যে জিনিসটা কি করে, যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এই যে নিয়ন্ত্রণ করে, সেই জিনটাকে সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যায়। তাহলে ক্রোমোজোমের ধারক ও বাহক হিসেবে মূলত আমরা আমাদের জিনকে পাই, এবং বংশগতির ধারক ও বাহক হিসেবেও আমরা হচ্ছে আমাদের জিনকে পাই। যেই জিনকে বহন করে কে? আমাদের ক্রোমোজোম ভাই, ঠিক আছে? তাহলে ক্রোমোজোম ভাইয়ের কাছে কিন্তু আমরা অনেক বেশি কি বলতে পারি, আমরা কিন্তু হচ্ছে অনেক বলা যেতে পারে ঋণী, ঠিক আছে? সো আমরা এখান থেকে কি কয়টা এমসিকিউ পেলাম? প্রথম এমসিকিউ পেলাম আমাদের ক্রোমোজোম হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি, দ্বিতীয় এমসিকিউ পেলাম বংশগতির প্রধান উপাদান, তৃতীয় এমসিকিউ পেলাম ক্রোমোজোম কোথায় অবস্থান করে, নিউক্লিওপ্লাজমে। তারপরে চতুর্থ এমসিকিউ পেলাম ক্রোমোজোম কি দ্বারা গঠিত, সূত্রাকার ক্রোমাটিন দিয়ে গঠিত, এবং পঞ্চম এমসিকিউ হচ্ছে ক্রোমোজোমের কাজ কি। সবগুলো এমসিকিউ আমরা কিন্তু এখানে ধরে ধরে উত্তর করে ফেললাম, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এখন আমাদের এই যে দেখো, আমি তোমাকে যে কথাটা বারবার বলতেছি যে এইরকম করে তুমি যদি হচ্ছে তোমার নোটস তৈরি করো, তোমার জন্য কিন্তু হচ্ছে পরীক্ষার আগের রাতে অনেক সহজ হয়ে যাবে। দেখো তুমি হচ্ছে এই কথাগুলো তো তোমার হচ্ছে কনসেপ্ট, এখন এটা থেকে তুমি উদাহরণ বা হচ্ছে এটা থেকে তোমার আরেকটু গভীরে এমসিকিউ কেমন আসতে পারে। যেমন একটা এমসিকিউ আসতে পারে যে ক্রোমোজোম তার বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে কিভাবে। তোমার উত্তর কি হবে? এই যে দেখো কিভাবে, চুলের প্রকৃতি, চামড়ার গঠন, চোখের রং, এগুলা দ্বারা হচ্ছে আমার ক্রোমোজোম আমাদের হচ্ছে বাহিত হয়ে পরবর্তী বংশধরে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো অক্ষুণ্ণ রাখে। সো কি কি বৈশিষ্ট্য? চুলের প্রকৃতি, চামড়ার গঠন, মানুষের চোখের রং। ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? এরপর দেখো আমাদের আরো একটা কথা আছে, সেটা হচ্ছে ক্রোমোজোম সংক্রান্ত। যেমন আমাকে যখন বলছে যে ক্রোমোজোম, আমাদের দেহে আসলে কয় সেট ক্রোমোজোম আছে,
আমাদের দেহে আসলে কয় সেট ক্রোমোজোম আছে? আমরা জানি যে আমাদের আসলে পৃথিবীতে জন্ম বা হচ্ছে আমরা পৃথিবীতে এসেছি আমাদের মাতা পিতার মাধ্যমে। মাতা পিতার মাধ্যমে কিভাবে? আমাদের মাতা এবং পিতা, আমাদের মাতার ডিম্বাণু, মাতার ডিম্বাণু এবং আমাদের যে পিতা, তার পিতার শুক্রাণু, এই দুইটা মিলিত হওয়ার ফলে আমাদের কি সৃষ্টি হয়েছে? জাইগোট সৃষ্টি হয়েছে। এবং সেই জাইগোট থেকে বারবার বিভাজনের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। এখন এই যে ডিম্বাণু এবং শুক্রাণু, এই ডিম্বাণুর মধ্যেও আমাদের হচ্ছে এক সেট ক্রোমোজোম থাকে, ডিম্বাণুর মধ্যেও এক সেট ক্রোমোজোম থাকে, আর আমাদের যে শুক্রাণু আছে এইটার মধ্যেও এক সেট ক্রোমোজোম থাকে। কয় সেট? এক সেট। তাহলে দুই সেট ক্রোমোজোম যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাই? কয় সেট ক্রোমোজোম পাই? আমরা কিন্তু হচ্ছে দুই সেট ক্রোমোজোম পাই। এবং এই দুই সেট ক্রোমোজোমই হচ্ছে আমরা আমাদের দেহে এখন বহন করছি। ঠিক আছে, এই দুই সেট ক্রোমোজোমই কি আমরা আমাদের এখন দেহে বহন করছি। কি সুন্দর সৃষ্টি আল্লাহর, নাকি? সো প্রজাতির বৈশিষ্ট্য ভেদে কোষে ক্রোমোজোম ডিপ্লয়েড, ডিপ্লয়েড মানে হচ্ছে টয়েজেন, ডিপ্লয়েড মানে হচ্ছে টয়েজেন, টয়েজেন মানে কি? এক সেট আসে পিতা থেকে, আরেক সেট আসে হচ্ছে মাতা থেকে। এই যে এক আর এক দুই, এই দুই মানেই হচ্ছে টয়েজেন। এবং দুই সেট ক্রোমোজোম টয়েজেন, যার এক সেট আসে পিতা থেকে আর এক সেট আসে হচ্ছে মাতা থেকে। এবং এই ক্রোমোজোম সংখ্যা আমাদের প্রজাতি ভেদে কত হতে পারে বলতো? 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। সো একটা আমরা হচ্ছে এমসিকিউ একটু বিশেষভাবে মনে রাখবো নাম্বারিং এ, সেটা হচ্ছে কত? 2 থেকে 1600 পর্যন্ত। তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে প্রজাতি ভেদে ক্রোমোজোম সংখ্যা কত হতে পারে, মানুষে না, মানে প্রজাতি ভেদে, অর্থাৎ বিভিন্ন প্রজাতিতে কত পর্যন্ত, কত থেকে কত হতে পারে, সেটার উত্তর হবে 2 থেকে 1600। ঠিক আছে? ঠিক আছে, ওকে। তাহলে আমরা হচ্ছে আমাদের যে ডিপ্লয়েড বা হচ্ছে দুই সেট ক্রোমোজোম, সেই দুই সেট ক্রোমোজোম সম্পর্কে জেনে গিয়েছি। এবং দেখো ইতিমধ্যে কিন্তু তোমরা বলে দিয়েছো যে আমাদের হচ্ছে এই এক সেট মানে হচ্ছে 23টা ক্রোমোজোম, এই এক সেট মানে হচ্ছে 23টা ক্রোমোজোম। টোটাল কয়টা ক্রোমোজোম? টোটাল হচ্ছে 46টা ক্রোমোজোম। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা একটু পরে পড়বো। বাট আগেই যে তোমরা বলছো, এটা আসলে প্রমাণ করে যে তোমরা আসলে অনেক কিছু জানো এবং হচ্ছে ইতিমধ্যে তোমরা এই ব্যাপার নিয়ে আলোচনা করে ফেলেছো। ঠিক আছে, ওকে, ভেরি গুড। ঠিক আছে, 23 জোড়া ক্রোমোজোম, হ্যাঁ, এটা আমরা একটু পরে আলোচনা করব। আসো আমরা হচ্ছে আলোচনার দিকে চলে যাই। ওকে, এখন একটু দেখো আমাদের ডিএনএ সম্পর্কে একটু কথা বলি। ডিএনএ, সো আমরা ক্রোমোজোম সম্পর্কে অনেক কথা বলে ফেলছি নাকি? ক্রোমোজোম সম্পর্কে অনেক কথা বলে ফেলছি, এখন হচ্ছে আমরা একটু ডিএনএ নিয়ে আলোচনা করি। সো ডিএনএ আমরা সবাই জানি, ডিএনএ হচ্ছে আমাদের কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এখন এই যে ডিএনএ, এই ডিএনএ আমাদের আসলে ক্রোমোজোমের পরবর্তী অংশ। কিভাবে? আমরা একটু আগে দেখেছিলাম যে আমাদের এটা যদি হয় ক্রোমোজোম, এটা যদি হয় ক্রোমোজোম, তাহলে এটার সাথে আমাদের হচ্ছে ডিএনএ থাকে, এবং ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশে হচ্ছে আমাদের জিন থাকে। এটা হচ্ছে আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি। এটা হচ্ছে ক্রোমোজোম, এটা কি? এটা হচ্ছে আমাদের ডিএনএ এবং এটা হচ্ছে আমাদের জিন। ওকে, আচ্ছা, এখন আমরা কথা বলছি এই ডিএনএ নিয়ে। ঠিক আছে, আচ্ছা, এখন এই ডিএনএ এর কথা একটু দেখো, যে ডিএনএ এর ক্ষেত্রে এটা হচ্ছে ক্রোমোজোমের স্থায়ী পদার্থ। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় ক্রোমোজোমের স্থায়ী পদার্থ কোনটি, একটা এমসিকিউ। ঠিক আছে, এটা একটা এমসিকিউ, যে ক্রোমোজোমের স্থায়ী পদার্থ কোনটি, উত্তর কি হবে? ক্রোমোজোমের স্থায়ী পদার্থ হচ্ছে আমাদের ডিএনএ। প্রথম প্রশ্ন, যে ক্রোমোজোমের স্থায়ী পদার্থ কোনটি, উত্তর হবে কি? আমাদের ডিএনএ। দ্বিতীয়ত আবার আসবে ক্রোমোজোমের প্রধান উপাদান কি। আমরা দেখে আসছিলাম যে আমাদের ক্রোমোজোম হচ্ছে বংশগতির প্রধান উপাদান, বাট আমাদের যখন বলছে ক্রোমোজোমের প্রধান উপাদান কি, তখন আমরা পাবো কাকে? তখন আমরা পাবো হচ্ছে ডিএনএ কে। আবার আমরা একটু আগে দেখেছিলাম কি, যে আমাদের বংশগতির ভৌত ভিত্তি এটাকে, এটা হচ্ছে ডিএনএ। বাট আমাদের যখন আবার জিজ্ঞেস করা হবে বংশগতির রাসায়নিক ভিত্তিকে, তখন আমাদের উত্তর হবে কি? তখন আমাদের উত্তর হবে ডিএনএ। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার, আর এটা কি? এটা হচ্ছে 3 নাম্বার। ক্লিয়ার? তাহলে আমাকে একটু সবাই উত্তর করে ফেলো, আমি হচ্ছে তোমাদেরকে এখান থেকে জিজ্ঞেস করি, জায়গায় তো নাই। ক্রোমোজোমের স্থায়ী প্রধান উপাদান। 1 নাম্বার প্রশ্নের উত্তর করো, আমাদের ক্রোমোজোমের স্থায়ী এবং আমাদের প্রধান উপাদান কোনটি। আর দ্বিতীয়ত প্রশ্নের উত্তর করো, বংশগতির রাসায়নিক এবং ভৌত ভিত্তি।
দেখি এই দুইটা প্রশ্নের উত্তর যে করতে পারবে, মনে করবা যে এই ক্লাস থেকে সে কিছু একটা শিখতে পারছে এবং সে এখান থেকে কিছু এমসিকিউ বাসায় নিয়ে যেতে পারবে। একটু বলো তো, দ্রুত বলো, তোমাদের কাছে যেহেতু হচ্ছে একটু পরে যাচ্ছে, তো আমি তোমাদের জন্য একটু অপেক্ষা করি। যে আমাদের দুইটা প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে ক্রোমোজোমের স্থায়ী এবং প্রধান উপাদান কোনটি? সবাই ইতিমধ্যে উত্তর করে দিয়েছো ডিএনএ। 2 নাম্বার যে প্রশ্নটা আছে যে বংশগতির রাসায়নিক এবং ভৌত ভিত্তি কোনটি? সো রাসায়নিক একটা উত্তর, ভৌত ভিত্তি আরেকটা উত্তর। একটু দ্রুত উত্তর করে দাও। ওকে, ভেরি গুড, খুব সুন্দরভাবে সবাই উত্তর করছে। ভেরি গুড, ভেরি গুড। ডিএনএ ডিএনএ ডিএনএ, এই ভৌত ভিত্তি কোনটা এটা উত্তর করো। হ্যাঁ, পান্না চৌধুরী যেটা করছে। আচ্ছা আমি বলি, ভৌত ভিত্তিটা উত্তর করো নাই, ভৌত ভিত্তি, ভৌত ভিত্তির উত্তরটা করো, ভৌত ভিত্তি। ঠিক আছে, ভৌত ভিত্তির উত্তর আলাদা, ভৌত ভিত্তির উত্তর আলাদা, ভৌত ভিত্তির উত্তর আলাদা। ঠিক আছে, এটা ধরো 3 নাম্বার উত্তর প্রশ্ন, ভৌত ভিত্তি। ভৌত ভিত্তি ক্রোমোজোম, ভেরি গুড। এই যে আমাদের হচ্ছে জেরিন তাসনিম নিশাত, তারপরে হচ্ছে আমাদের ইশরাত জাহান সৃষ্টি, তারপরে হচ্ছে রিমা তালুকদার, ভেরি গুড। ভৌত ভিত্তি হলো ক্রোমোজোম। এই তো তোমরা আসলে আলটিমেটলি জিনিসটা বুঝতে পারছো যে আমাদের ডিএনএ কি, ডিএনএ হচ্ছে আমাদের রাসায়নিক ভিত্তি, আর আমাদের এই যে কি বলে যেটা আমাদের হচ্ছে ক্রোমোজোম, সে হচ্ছে আমাদের ভৌত ভিত্তি। জাস্ট এটুকু বুঝলেই আমরা হচ্ছে আমাদের যে এমসিকিউর সম্পর্কিত যে ঝামেলাগুলো আছে আমাদের মধ্যে হয়, সেগুলো আমরা কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এই যে মারিয়াম ইসলাম সুন্দরভাবে উত্তর করে দিয়েছে, সুমাইয়া ইসলাম, ভেরি গুড। ওকে, ঠিক আছে, খুব ভালো, তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে উত্তরগুলো করার জন্য। সো ক্রোমোজোমের প্রধান উপাদান এবং বংশগতির রাসায়নিক ভিত্তি হচ্ছে ডিএনএ। এই ডিএনএ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এবং ডিএনএ দুইটা সূত্র, কয়টা সূত্র? দুইটা সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইড। কি নিউক্লিওটাইড? পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। কি গঠন? সর্পিলাকার গঠন। এখন তোমরা আমাকে জিজ্ঞেস করবা যে ভাই সর্পিলাকার গঠন কাকে বলে? তো আমি তোমাদেরকে আঁকার আগে আমি হচ্ছে এখানে তোমাকে ভিডিওতেই দেখাই দিব। দেখো এখানে আমি তোমাকে ভিডিওতেই দেখা দিচ্ছি যে সর্পিলাকার গঠন কাকে বলে। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, যে জিনিসটা হচ্ছে এরকম করে স্পাইরাল হচ্ছে, কি হচ্ছে? এটা হচ্ছে পেঁচায় পেঁচায় যাচ্ছে না? এই যে জিনিসটা কি পেঁচাচ্ছে। সো এই যে পেঁচানো পেঁচানো দেখতে যে জিনিসটা আছে, এইটাই হচ্ছে আমাদের সর্পিলাকার গঠন, অর্থাৎ স্পাইরাল গঠন। এটাকে আমরা কি বলি? সর্পিলাকার গঠন বা হচ্ছে স্পাইরাল গঠন। সো এইটাই হচ্ছে আমাদের সেই ডিএনএ, যেই ডিএনএ এর মধ্যে অসংখ্য পলিনিউক্লিওটাইড আছে। এখন তোমরা আমাকে জিজ্ঞেস করবা ভাইয়া পলিনিউক্লিওটাইড কি? এখন পলি মানে তো অনেক, পলি মানে কি? পলি মানে হচ্ছে অনেক বা বেশি। আর নিউক্লিওটাইড মানে কি? নিউক্লিওটাইড মানে হচ্ছে এইখানে আমরা দেখব, ঠিক আছে, যে একটা নিউক্লিওটাইডের মধ্যে আসলে কি কি থাকে সেটা আমরা এখান থেকে দেখব। ঠিক আছে, আচ্ছা, সো এখানে দেখো কি বলছে, যে সর্পিলাকার গঠন একটি সূত্র অন্যটির পরিপূরক। মার্কিন বিজ্ঞানী ওয়াটসন এবং ইংরেজ বিজ্ঞানী ক্রিক প্রথম ডিএনএ অণুর ডাবল হেলিক্স বর্ণনা বা দ্বিসূত্রী কাঠামোর বর্ণনা দেন। সো এগুলো হচ্ছে তোমাদের জন্য তথ্য। এখন আমি তোমাদেরকে এটা বলে দিচ্ছি, দেখো। সো আমাদের এই যে ডিএনএ, ডিএনএ দেখতে কিন্তু হচ্ছে এরকম। ডিএনএ দেখতে কেমন? এরকম। সো এই যে ডিএনএটা আমি আঁকলাম, এই ডিএনএ এর প্রত্যেকটা অংশে কি আছে বলতো? প্রত্যেকটা অংশ হচ্ছে আমাদের নিউক্লিওটাইড আছে। এখন তোমাকে পরীক্ষার হলে জিজ্ঞেস করবে কি জানো? দুইটা জিনিস জিজ্ঞেস করবে, যে ডিএনএ কি দ্বারা গঠিত? তুমি বলবা পলিনিউক্লিওটাইড দ্বারা, বা পলিনিউক্লিওটাইডের অসংখ্য সর্পিলাকার অসংখ্য কি বলে অসংখ্য নিউক্লিওটাইড দ্বারা আমাদের হচ্ছে ডিএনএ গঠিত। আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করবে যে ডিএনএ এর আকৃতি কেমন? সো তুমি কি বলবা? ডিএনএ এর আকৃতি হচ্ছে সর্পিলাকার বা পেঁচানো সিঁড়ির মতো, সর্পিলাকার বা পেঁচানো সিঁড়ির মতো। তোমাদের কিন্তু হচ্ছে মানে এটার যে সত্যতা, এই সত্যতা কিন্তু হচ্ছে এখানে ছবিতে দেখানো হয়েছে। দেখানো হয়েছে না বলো? এই যে এখানে কিন্তু ছবিতে দেখানো হয়েছে এটা সত্যতা, যে আসলেই আমাদের ডিএনএটা কি সর্পিলাকার বা স্পাইরাল। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা এখন দেখো আমরা হচ্ছে নিউক্লিওটাইড, আমাদের হচ্ছে নিউক্লিওটাইডের মধ্যে কি থাকে সেটা একটু দেখো। সো আমাদের নিউক্লিওটাইডের মধ্যে সবার প্রথমে থাকে 5 কার্বন বিশিষ্ট শর্করা। কি থাকে? 5 কার্বন বিশিষ্ট শর্করা। এরপরে থাকে নাইট্রোজেন ঘটিত বেইস বা ক্ষার। নাইট্রোজেন ঘটিত বেইস বা ক্ষার, অর্থাৎ তুমি যখন হচ্ছে এটা আঁকতেছো তখন আমাদের এই বাহিরের যে অংশ আছে, সেই বাহিরের অংশের কি বলে সরি মধ্যের যে অংশ আছে, সেই মধ্যের অংশে তোমার হচ্ছে এরকম একটা নাইট্রোজেন ঘটিত ক্ষার থাকে, সরি আমাদের হচ্ছে 5 কার্বন বিশিষ্ট রাইবোস শর্করা থাকে। এইটার সাথে যুক্ত থাকে আমাদের এই নাইট্রোজেন ঘটিত বেইস বা ক্ষার। যেমন আমাদের একটা অ্যাডিনিন আর একটা হচ্ছে থায়ামিনের সাথে যুক্ত থাকে। ঠিক আছে, আবার ধরো আমাদের একটা গুয়ানিন, সেটা হচ্ছে একটা সাইটোসিনের সাথে যুক্ত থাকে। আচ্ছা, সো এই যে ছবিটা আমি আঁকছি একটু পরে আবার দেখবা, বাট এর আগে বোঝো যে আমাদের হচ্ছে এখানে কি থাকে? 5 কার্বন বিশিষ্ট রাইবোস কার্বনযুক্ত শর্করা, যেটাকে আমরা হচ্ছে
বলতে পারি রাইবোজ শর্করা। এটা লিখে নাও দ্রুত, হচ্ছে এটা লিখে নাও, তাহলে হচ্ছে পরবর্তী স্লাইডে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এরপরে হচ্ছে নাইট্রোজেন ঘটিত বেস বা ক্ষার। 4 ধরনের নাইট্রোজেন ঘটিত ক্ষার আমরা হচ্ছে আমাদের ডিএনএ তে পাই। কি কি? অ্যাডিনিন, অ্যাডিনিন মানে হচ্ছে এ, তারপরে হচ্ছে গুয়ানিন, গুয়ানিন মানে হচ্ছে জি, তারপরে হচ্ছে সাইটোসিন, সাইটোসিন মানে সি, এবং থায়ামিন মানে হচ্ছে টি। সো এই 4টা হচ্ছে আমাদের নাইট্রোজেন ঘটিত বেস বা ক্ষার। এটা একটু দ্রুত লিখে নাও। এবং সর্বশেষ হচ্ছে আমাদের ফসফেট গ্রুপ, ঠিক আছে? সর্বশেষ কি? ফসফেট গ্রুপ, যেটা হচ্ছে বাহিরের দিকে থাকে, PO4 3-। ওকে, সো অসংখ্য নিউক্লিওটাইড একত্রিত হয়ে তৈরি করে পলিনিউক্লিওটাইড, এবং এই পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। এবং এটাই হচ্ছে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কি অনেকটা স্পাইরাল, এই যে, ঠিক আছে? স্পাইরাল একটা গঠন আমরা হচ্ছে এখানে দেখতে পেলাম, ঠিক আছে? ওকে, এই জিনিসটা যারা হচ্ছে একটু কনফিউজড হয়ে গিয়েছো তাদের জন্য হচ্ছে পরবর্তী স্লাইড। এই যে দেখো, এখানে কি দেখতে পাচ্ছো? আমাদের নাইট্রোজেন বেস দেখতে পাচ্ছ। এখন তোমার পরীক্ষায় তো হচ্ছে জিজ্ঞেস করবে যে ডিএনএ এর নাইট্রোজেন ঘটিত ক্ষারক কি কি, তো তোমাকে কিন্তু তখন উত্তর করতে হবে। সো উত্তরটা কেমন হবে? উত্তরটা হবে এরকম যে নাইট্রোজেন বেস গুলো হচ্ছে 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। একটা হচ্ছে পিউরিন আর একটা কি? পাইরিমিডিন। এখন পিউরিনের মধ্যে কে কে আছে বলো তো? পিউরিনের মধ্যে আছে, একটু আগে আমি যে লিখছিলাম AGCT, তার মধ্যে এ অ্যাডিনিন এবং গুয়ানিন, এই দুইজন হচ্ছে পিউরিন। এদেরকে তুমি কি বলবা? এদেরকে বলবা হচ্ছে পিউরিন। কি বলবা? পিউরিন। আর যখন হচ্ছে তোমাকে জিজ্ঞেস করা হবে পাইরিমিডিন কয় প্রকার বা পাইরিমিডিন কে কে, তুমি বলবা তখন সাইটোসিন এবং থায়ামিন। তাহলে পিউরিন কে কে? পিউরিন হচ্ছে অ্যাডিনিন এবং গুয়ানিন। আর সাইটোসিন কে কে? আমাদের পাইরিমিডিন কে কে? সাইটোসিন এবং থায়ামিন, ঠিক আছে? ওকে, সো আমরা যে কথাটা বললাম যে আমাদের এখানে বন্ধনটা কিভাবে আছে দেখছো? আমাদের এখানে বন্ধনটা কিভাবে আছে? আমাদের এখানে বন্ধনটা দেখো যে অ্যাডিনিনের সাথে থায়ামিন যুক্ত আছে, অ্যাডিনিনের সাথে থায়ামিন যুক্ত আছে, আর আমাদের সাইটোসিনের সাথে কি? গুয়ানিন যুক্ত আছে। অ্যাডিনিন এবং থায়ামিনের মধ্যে হাইড্রোজেন বন্ড আছে 2টা। কয়টা? 2টা। আর আমাদের গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে হাইড্রোজেন বন্ড আছে কয়টা? 3টা। কয়টা? 3টা, ঠিক আছে? দেখছো? এই যে দেখলো, দেখলা যে আমাদের হচ্ছে এই কথাটা এখানে লেখা আছে যে একটি সূত্রের এডিনিন, এই যে একটা সূত্রের অ্যাডিনিন অন্য সূত্রের আমাদের যে থায়ামিন আছে তার সাথে 2টা হাইড্রোজেন বন্ড, কয়টা? 2টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। কয়টা হাইড্রোজেন বন্ড? 2টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। এবং আমাদের যখন দেখতেছি হচ্ছে সাইটোসিন এবং গুয়ানিন, তাদের মধ্যে হাইড্রোজেন বন্ড কয়টা? তাদের মধ্যে হাইড্রোজেন বন্ড হচ্ছে 3টা। একটা, 2টা, 3টা। 3টা হাইড্রোজেন বন্ড দ্বারা তারা হচ্ছে পরস্পরের সাথে যুক্ত থাকে, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম এই কথাটাই যে আমাদের যে ডিএনএ আছে সেই ডিএনএ এর মধ্যে যে নাইট্রোজেন বেস আছে বা নাইট্রোজেন ক্ষারক আছে, সেই নাইট্রোজেন ক্ষারকের মধ্যে আমরা হচ্ছে 2 ধরনের নাইট্রোজেন ক্ষারক পাই। একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। এখন পিউরিনের মধ্যে কে আছে? অ্যাডেনিন এবং কি? আমাদের গুয়ানিন। আর আমাদের যে পাইরিমিডিন আছে সেই পাইরিমিডিনের মধ্যে থাকে সাইটোসিন এবং থায়ামিন। এখন একটা জিনিস লক্ষ্য করো যে আমাদের এই যে বন্ধনগুলো হইছে সেটা কিন্তু সবসময় পিউরিন এবং পাইরিমিডিনের মধ্যে হইছে, ঠিক আছে? পিউরিনের যদি হয় অ্যাডেনিন, তাহলে আমাদের পাইরিমিডিনের থায়ামিনের সাথে হইছে, ঠিক আছে? পাইরিমিডিনের কি? থায়ামিনের সাথে হইছে, পাইরিমিডিনের থায়ামিনের সাথে হইছে। আবার পিউরিনের যদি হচ্ছে গুয়ানিন হয় তাহলে আমাদের পাইরিমিডিনের কার সাথে হইছে? পাইরিমিডিনের সাইটোসিনের সাথে হইছে। তার মানে এই বন্ধনটা সবসময় কার সাথে হবে? পিউরিন এবং পাইরিমিডিনের মধ্যে হবে। আমাদের এই বন্ধনটা সবসময় কার সাথে হবে? পিউরিন এবং পাইরিমিডিনের মধ্যে, ঠিক আছে? ক্লিয়ার? সো এই কথাগুলো এখানে লেখা আছে, দেখো যে আমাদের নাইট্রোজেন বেস গুলো হচ্ছে 2 ধরনের, পিউরিন এবং পাইরিমিডিন। একটি সূত্রের এডিনিন অন্য সূত্রের থায়ামিনের সাথে যুক্ত থাকে। কিভাবে যুক্ত থাকে? 2টা হাইড্রোজেন বন্ড দ্বারা। তোমাকে কিন্তু পরীক্ষায় সরাসরি জিজ্ঞেস করবে যে একটি সূত্র মানে অ্যাডিনিন এবং থায়ামিন, অ্যাডিনিন এবং থায়ামিনের মধ্যকার হাইড্রোজেন বন্ড কতটি? বলো। অ্যাডিনিন এবং তোমার হচ্ছে থায়ামিন এর মধ্যে এ এবং টি এর মধ্যে কি লিখছি? এ এবং টি এর মধ্যে হাইড্রোজেন বন্ড কতটি? 2টি। 2টি।
এই যে আমাদের সাথে মাহফুজার সাথী বলে দিয়েছে অ্যাডেনিন এবং থায়ামিন দুইটা বন্ড দ্বারা যুক্ত থাকে, গুয়ানিন এবং সাইটোসিন তিনটা বন্ড দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, ভেরি গুড। ওকে, এই যে সবাই কিন্তু উত্তর করে দিয়েছে দুইটি, খুব ভালো। ঠিক আছে, সো এইটাই আমি আসলে তোমাদেরকে বুঝাতে চাচ্ছিলাম যে আমাদের হাইড্রোজেন বন্ড কত দ্বারা, এবং এখানে তোমরা হচ্ছে ছবি দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমাদের সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন, থায়ামিন। আশা করি এটা নিয়ে আমরা আর কোনো কনফিউশনে পড়বো না। ওকে, এখন আসো আমরা হচ্ছে এখানে বেশ কিছু তথ্য দিয়ে রাখছি যে হেলিক্সের প্রতিটি পূর্ণ ঘূর্ণন 34 অ্যাংস্ট্রম দৈর্ঘ্য বিশিষ্ট এবং একটি পূর্ণ ঘূর্ণনের মধ্যে 10টা নিউক্লিওটাইড থাকে। অর্থাৎ এখানে দেখো কয়টা নিউক্লিওটাইড আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। সো এরকম একটা পূর্ণ ঘূর্ণনে, এরকম যে একটা পূর্ণ ঘূর্ণন দেখি না আমরা, সো এই একটা পূর্ণ ঘূর্ণনে আমাদের হচ্ছে টোটাল কয়টা নিউক্লিওটাইড থাকে, টোটাল 10টা এরকম নিউক্লিওটাইড থাকে। ঠিক আছে, 10টা এরকম অ্যাডেনিন, তারপরে হচ্ছে থায়ামিন, তারপরে হচ্ছে গুয়ানিন, সাইটোসিন। সো এরকম 10টা নিউক্লিওটাইড হচ্ছে আমাদের প্রত্যেকটা পূর্ণ ঘূর্ণনে আমরা দেখতে পাই। ঠিক আছে, পার্শ্ববর্তী দুইটা নিউক্লিওটাইডের দূরত্ব, অর্থাৎ এই নিউক্লিওটাইড থেকে এটা একটা নিউক্লিওটাইড, এইটা একটা নিউক্লিওটাইড, সো এই দুইটা নিউক্লিওটাইডের মধ্যকার দূরত্ব কত বলতো? এই দুইটা নিউক্লিওটাইডের মধ্যকার দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। ঠিক আছে, 3.4 অ্যাংস্ট্রম, আর 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻³ 10 মিটার। আর ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস সর্বত্র হচ্ছে 20 অ্যাংস্ট্রম। অর্থাৎ আমরা যদি হচ্ছে একটা ডিএনএ আঁকি, এই ডিএনএ আঁকলে এদের মধ্যকার যে ব্যাস, এই যে অংশটুকু, এই ব্যাসটুকুর দৈর্ঘ্য কত? 20 অ্যাংস্ট্রম। ঠিক আছে, কত অ্যাংস্ট্রম? 20 অ্যাংস্ট্রম। ওকে, তো এইটা হচ্ছে আমাদের একটা ম্যাথমেটিক্যাল কিছু কথাবার্তা, এবং এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমাদের কিছুক্ষণ পর কিন্তু কাজে লাগবে, যেটা হচ্ছে আমরা এখানে দেখব। ওকে, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। সবাই আছো না আবার চলে গেছো বলো তো? ওকে, আচ্ছা, সো আমরা কোথায় ছিলাম? আমরা হচ্ছে আমাদের ডিএনএ সংক্রান্ত আলোচনায় ছিলাম, এবং এখানে কিন্তু আমরা বেশ কয়েকটা ম্যাথমেটিক্যাল কথাবার্তা বলেছি যে হেলিক্সের প্রতি পূর্ণ ঘূর্ণনে 34 অ্যাংস্ট্রম বিশিষ্ট প্রতিটি ঘূর্ণনের মধ্যে 10টি নিউক্লিওটাইড থাকে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ঘূর্ণনে কয়টি নিউক্লিওটাইড থাকে? 10টি নিউক্লিওটাইড থাকে, এটা একটু মাথায় রাখবা। এবং একই সাথে এটাও মাথায় রাখবা যে অ্যাডেনিন এবং থায়ামিনের মধ্যে আমাদের বন্ড এই হচ্ছে 2টা, আর গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে হাইড্রোজেন বন্ড হচ্ছে 3টা। ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে আমরা হচ্ছে একটু সামনে আগাই। সামনে আগালে আমরা হচ্ছে এট এ গ্লান্স আমাদের ডিএনএ সংক্রান্ত যা কিছু আছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের প্রধান উপাদান, বংশগতির রাসায়নিক ভিত্তি, ক্রোমোজোমের স্থায়ী পদার্থ, জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং বাহক হচ্ছে আমাদের এই কে ডিএনএ। ঠিক আছে, সো এভাবে যদি একটু পড়লে তোমার জন্য কিন্তু হচ্ছে জিনিসটা কি অনেক অনেক বেশি সহজ হয়ে যাবে। ঠিক আছে, তোমার জন্য কি অনেক অনেক বেশি সহজ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। ওকে, তো এটা একটু স্ক্রিনশট নিয়ে ফেলো দ্রুত, এটা স্ক্রিনশট নিয়ে ফেললে তারপরে হচ্ছে আমরা পরবর্তী অংশে চলে যাব। ঠিক আছে, সো এইভাবে পড়বা যাতে করে হচ্ছে তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। তো তোমরা যারা হচ্ছে আমাদের সাথে এখন পর্যন্ত যুক্ত হওনি তাদের জন্য কিন্তু হচ্ছে সুখবর আছে যে তোমরা যারা হচ্ছে রেগুলার বেসিসে পড়তে চাও বা হচ্ছে ধারাবাহিকভাবে প্রতিদিন, তোমরা জানো আমাদের কিন্তু হচ্ছে ফার্স্ট টাইমার ফুল কোর্সে, সেকেন্ড টাইমার ফুল কোর্সে কন্টিনিউয়াস ক্লাস হয়। সো আজকে যেহেতু একটা ফ্রি ক্লাস, এই ফ্রি ক্লাসের মধ্যে তোমরা যারা হচ্ছে আমাদের সাথে এখনো যুক্ত হওনি তারা কিন্তু হচ্ছে এই মুহূর্তে আমাদের যদি মেসেজ করে রাখো যে ভাইয়া আমি হচ্ছে বুক করার জন্য মেসেজ করে রাখছি, আমি কিছুক্ষণ পরে ভর্তি হব, তাদের জন্য। ওকে, ঠিক আছে, ঠিক আছে, যারা যারা আছো তাদেরকে হচ্ছে এই যে যারা ভর্তি হতে চাও তাদেরকে হচ্ছে আমাদের যারা মডারেটর আছে তারা তো অবশ্যই হচ্ছে বলবে, তার সাথে হচ্ছে তোমরা যারা আমাদের মেসেজে করবা তাদের জন্য হচ্ছে বিশেষ স্পেশাল ডিসকাউন্ট থাকবেই। ওকে, ঠিক আছে, তো আমরা হচ্ছে সামনে আগাই। আমরা হচ্ছে এখন যাকে নিয়ে পড়বো সে হচ্ছে আমাদের আরএনএ। সো আরএনএ কি? আরএনএ হচ্ছে ডিএনএ বলতে পারি আমরা পরিপূরকের মতো, বা ডিএনএ আমরা হয় না যে একজন যদি হচ্ছে খুব ভালো হয় আরেকজন হচ্ছে একটু তার মধ্যে একটু ব্যতিক্রম ব্যাপার স্যাপার থাকে। সো ডিএনএর ব্যাপারে আমরা যেটা বললাম যে ডিএনএ হচ্ছে আমাদের ডাবল, ঠিক আছে, ডাবল হেলিক্স, আর আমাদের যে আরএনএ উনি হচ্ছে সিঙ্গেল হেলিক্স। ঠিক আছে, তো তোমরা এখানে ছবির মধ্যেই দেখতে পাচ্ছ যে ডিএনএ দেখতে হচ্ছে এরকম ডাবল, বাট আরএনএ কি? আরএনএ হচ্ছে সিঙ্গেল। অথবা এখানে ছবি দেখতে পাচ্ছ, এখানেও দেখতে পাচ্ছ কি এটা হচ্ছে সিঙ্গেল। তাহলে আরএনএ কি? আরএনএ হলো রাইবোনিউক্লিক অ্যাসিড, এবং আরএনএ ভাইরাসের ক্রোমোজোমে স্থায়ী উপাদান হিসেবে আরএনএ পাওয়া যায়। যে সমস্ত ভাইরাস ডিএনএ দিয়ে গঠিত নয় তাদের নিউক্লিক অ্যাসিড হিসেবে থাকে আরএনএ, যেমন হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি, এবং এক্ষেত্রে আরএনএ বংশগতির বস্তু হিসেবে কাজ করে। অর্থাৎ এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার শরীরে যদি হচ্ছে আরএনএ তোমার হচ্ছে
তোমার শরীরে যদি হচ্ছে ডিএনএ না থাকে, অর্থাৎ ধরো তুমি একটা ভাইরাস, ধরো আমাদের হচ্ছে আবু জাফর হচ্ছে একটা ভাইরাস, তো আবু জাফরের দেহে কি থাকবে? আবু জাফর যেহেতু ভাইরাস, তো ওর দেহে তো অবশ্যই ডিএনএ থাকবে না, ওর দেহে কি থাকবে? ওর দেহে থাকবে হচ্ছে আরএনএ, ঠিক আছে? এবং এই আরএনএ থাকার কারণে ওর শরীরের যে মূল বংশগতি বস্তু বা মূল যে বংশগতি উপাদান সেটা আসলে আরএনএ হিসেবেই বাহিত হবে, এবং এই কথাটাই হচ্ছে এখানে লেখা আছে, ঠিক আছে? ওকে, পিডিএফটা তোমরা পাবা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, ঠিক আছে? আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে, ঠিক আছে? আচ্ছা, আমাকে কিন্তু বলা আছে যে তোমরা যদি হচ্ছে নোট সাবমিট করো, যারা যারা নোট সাবমিট করবে তাদেরকে হচ্ছে পিডিএফটা দেয়া হবে, বাট আমি তোমাদের দয়ার বর্ষবর্তী হয়ে বলেছি যে না, সমস্যা নেই, আমি ওদের পিডিএফ দিলে ওরা এমনিতেই নোট করবে। সো তোমরা আমাকে একটু কথা যাও যে হ্যাঁ আমি হচ্ছে ভাইয়া নোট করব, এবং আমাদের যে ফেসবুক পেজ আছে, সরি ফেসবুক গ্রুপ আছে বিব্রেইন এন্ড নার্সিং, সেখানে হচ্ছে পোস্ট করব। বলো আমার কথার দাম তোমরা রাখবা কিনা, বলো? তোমাদের জন্য এত কষ্ট করে এত সুন্দর করে কি বলে এটাকে পিডিএফ বানাইছি, তারপরে হচ্ছে সেই পিডিএফ দিয়ে তোমাদেরকে এখন পড়াচ্ছি, এবং আবার এই পিডিএফটা তোমাদেরকে কোনো প্রকার শর্ত ছাড়া, শর্ত যদিও হচ্ছে নোট সাবমিট করা, বাট আমাদের যে শর্ত যে নোট সাবমিট করলে দেয়া হবে, এই শর্ত কিন্তু হচ্ছে শিথিল করছি। সো একটু যদি আমাকে বলো যে তোমরা হচ্ছে অবশ্যই করবা, কি জানি, নোটটা সাবমিট করবা, তাহলে কিন্তু হচ্ছে আমি খুব দ্রুত তোমাদেরকে এটা পাঠাই দিতে পারবো, ঠিক আছে? এই যে আমাদের কিন্তু শিরিনা আক্তার কথা দিয়েছে যে অবশ্যই নোট সাবমিট করবে। যারা যারা কথা দিবা তাদের জন্য অনেক 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 বেশি শুভকামনা, যারা কথা দিবা না তাদের থেকেও আমি কথাটা আদায় করে নিতে চাই, ঠিক আছে? ওকে, সো আরএনএ এর ক্ষেত্রে কে কে থাকে দেখো। আরএনএ হচ্ছে একটা পলিনিউক্লিওটাইডের সূত্র, যেখানে আমরা ডিএনএ পড়ছিলাম কয়টা? ডিএনএ পড়ছিলাম হচ্ছে দুইটা। ডিএনএ কয়টা পড়ছিলাম? দুইটা। সো আমাদের পলিনিউক্লিওটাইডের সূত্র থাকে। সো এখানে কি থাকে? এখানেও হচ্ছে 5 কার্বন বিশিষ্ট রাইবোস শর্করা, এখানেও হচ্ছে নাইট্রোজেন বেস, বাট এইখানে একটা ঝামেলা আছে। আমরা ওইখানে কি পড়ছিলাম? আমরা হচ্ছে এখানে পড়ছিলাম অ্যাডিনিন, তারপরে হচ্ছে গুয়ানিন, তারপরে হচ্ছে সাইটোসিন, কিন্তু ওইখানে আমরা যে থায়ামিনটা পড়ছিলাম সেই থায়ামিনের পরিবর্তে এখন আমরা আরেকজনকে বসাবো, সে হচ্ছে ইউরাসিল, ঠিক আছে? অর্থাৎ তোমাকে মানে বাংলা তোমাকে রিপ্লেস করে ইংরেজি তোমাকে বসাবো, ঠিক আছে? এটার মানে হচ্ছে যে টি উঠিয়ে ইউ বসাবো, ঠিক আছে? টি উঠিয়ে ইউ বসাবো, ইউ মানে হচ্ছে ইউরাসিল, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পাইলাম অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল, এবং এই চারজনই কি? এই চারজনই হচ্ছে আমাদের আরএনএ এর নাইট্রোজেন বেস। ওকে, সো আমাদের এখান থেকে প্রশ্ন আসবে, নিচের কোনটি আরএনএ এর ক্ষেত্রে প্রযোজ্য? নিচের কোনটি আরএনএ এর ক্ষেত্রে প্রযোজ্য? ইউ নাকি হচ্ছে টি? ইউ নাকি টি? তোমাকে কিন্তু উত্তর করতে হবে যে আরএনএ এর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে ইউ, কারণ আরএনএ এর জন্য আমরা টি কে রিপ্লেস করে ইউ কে বসিয়েছি, ঠিক আছে? ওকে, এরপর দেখো আরেকটা হচ্ছে অজৈব ফসফেট, ওই একই আর কি, ঠিক আছে? জাস্ট এখানে পার্থক্য কি? এখানে পার্থক্য হচ্ছে আমাদের ওইখানে ছিল থায়ামিন আর এখানে হচ্ছে ইউরাসিল। ওকে, ভেরি গুড। হ্যাঁ, ক্লাসের পরপরই হচ্ছে তোমাদেরকে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেই টেলিগ্রাম গ্রুপে, মানে টেলিগ্রামের যে ফ্রি গ্রুপটা আছে সেখানে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ওকে, ডান। এরপরে আসো আমরা এখন জিন সম্পর্কে আলোচনা করব। আমরা হচ্ছে আমাদের বংশগতি বস্তুর মধ্যে সবার প্রথমে আলোচনা করছি ক্রোমোজোম নিয়ে, তারপর আলোচনা করলাম আমরা কাকে নিয়ে? ঠিক আটকে আছে, আমি একটু চেক করি তো যে আমাদের সবকিছু ঠিক আছে কিনা। ওকে, আমার এখানে আসলে দেখাচ্ছে না তাই। ওকে, তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা হচ্ছে আমাদের সবার প্রথমে আলোচনা করেছি ক্রোমোজোম নিয়ে, এরপরে আমরা আলোচনা করলাম আমাদের ডিএনএ নিয়ে, তারপরে আমরা আলোচনা করলাম আমাদের আরএনএ নিয়ে। এবারে আমরা আলোচনা করব আমাদের আরেকজন বংশগতি বস্তু, সে হচ্ছে জিন। সো ইতিমধ্যে কে যেন লিখে ফেলছিলা যে জীবের সব দৃশ্যমান এবং অদৃশ্যমান লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম হচ্ছে জিন। অর্থাৎ আমার সমগ্র শরীরে যত প্রকার বৈশিষ্ট্য আছে, যত প্রকার লক্ষণ আছে, সব কিছুকে নিয়ন্ত্রণ করতেছে কোথাও না কোথাও একটা জিন বা একাধিক জিন। তার মানে আমার শরীরে বা আমার দেহে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য আমার যে সঞ্চালন করতেছে বা যে তোমার হচ্ছে নিয়ন্ত্রণ করতেছে, সেই হচ্ছে আমাদের জিন। তাহলে জিন সম্পর্কে আমাদের আসলে প্রশ্ন হয় একটা, যে জীবের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নাম কি? জিন। জীবের সকল দৃশ্যমান বা অদৃশ্যমান বৈশিষ্ট্যের এককে
জিন, একই উত্তর হচ্ছে আমাদের জিন। সো জিন নিয়ে আমরা কোনো হচ্ছে কথাবার্তা না বলি, আমরা হচ্ছে চলে যাই আমাদের পরবর্তী অংশে। সেটা কি, যে জিন বংশগতির নিয়ন্ত্রক। জিন কি, জিন হচ্ছে বংশগতির নিয়ন্ত্রক, এবং এটা আমরা হচ্ছে এক বাক্যে বিশ্বাস করি। কে কে বিশ্বাস করো যে হ্যাঁ আমাদের জিন কি, জিন হচ্ছে বংশগতির নিয়ন্ত্রক, ঠিক আছে? এটা হচ্ছে আমরা 5 স্টার ভাবে বিশ্বাস করি। ওকে, এখন এটাকে আমরা যে বংশগতির নিয়ন্ত্রক বললাম, তো এদের সম্পর্কে কিছু জানতে হবে না। সে জানার ব্যাপারটা হচ্ছে এটা যে জিনের অবস্থান জীবের ক্রোমোজোমে। সো এটা তো ভাই অলরেডি বলছে যে আমাদের ডিএনএর কোন একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে আমাদের কি এই জিনটা অবস্থান করে, এবং এই যেই জায়গাটায় হচ্ছে জিনটা অবস্থান করে সেই জায়গাটাকে আমরা বলি হচ্ছে লোকাস, ঠিক আছে? আমাদের জিন জীবের ক্রোমোজোমের বা হচ্ছে আমাদের ক্রোমোজোমের যেই স্থানে আমাদের এই জিনটা অবস্থান করে সেই জায়গাটাকে আমরা কি বলি, সেই জায়গাটা আমরা বলি হচ্ছে লোকাস। তুমি যেই এলাকায় বসবাস করো সেই এলাকায় তোমাকে কি বলা হয়, তোমাকে লোকাল বলা হয় না? যেহেতু তোমাকে হচ্ছে লোকাল বলা হয়, এ কারণে তুমি যেমন হচ্ছে তোমার এলাকায় লোকাল, জিনও তেমন তার এলাকায় লোকাস, ঠিক আছে? সো মিল আছে কিন্তু, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে জিনের অবস্থান জীবের ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে হচ্ছে আমরা কি লোকাস বলি। একদম যতটুকু এমসিকিউ আসতে পারে, যতটা এমসিকিউ আসতে পারে ততটাই তোমাকে হচ্ছে এখানে সেট করে দেওয়া হয়েছে। এর বাইরে আশা করি কোনো এমসিকিউ আসার সুযোগ নাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এখানে একটা ছোট্ট কথা লেখা আছে, সেটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, আরএনএ থেকে প্রোটিনের বৈশিষ্ট্য আর কি, ঠিক আছে? ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, প্রোটিন থেকে বৈশিষ্ট্য। সো এই জিনিসটা হচ্ছে আমাদের জীবনের যে বৈশিষ্ট্যটা মানে প্রকাশ পায়, সেই বৈশিষ্ট্য প্রকাশের ধারাবাহিকতা, ঠিক আছে? সো ডিএনএটা প্রথমে অনুলিপিত হয়, তারপরে সেইটা ডিএনএ এর মাধ্যমে মানে বার্তাটা পৌঁছায় যে আমার এই যে ধরো আমার হচ্ছে চুলের প্রকৃতি, চুলের প্রকৃতিটা যে আসলেই তোমার হচ্ছে আমার পরবর্তী প্রজন্মে যাবে, সেটার একটা হচ্ছে এরকম যে প্রথমে ডিএনএটা অনুলিপিত হবে, তারপরে হচ্ছে সেটা বার্তার মাধ্যমে আরএনএর মাধ্যমে যাবে, এবং সেই বার্তাটা প্রোটিন আকারে, কি আকারে, প্রোটিন আকারে আমাদের জীবনে বৈশিষ্ট্য প্রকাশ করবে। কি আকারে, প্রোটিন আকারে। এবং আমরা জানি যে আমাদের দেহের একক কি, আমাদের দেহের একক যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কোষ। সেটা কি, কোষ। এবং এই কোষ, এটার থেকে আরেকটা উত্তর আমাদের অল্টারনেটিভ আছে যে আমাদের দেহের গাঠনিক একক কি, সেটার উত্তর হচ্ছে প্রোটিন বা হচ্ছে আমিষ। তো সেই প্রোটিন কিন্তু হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এইটাই কি আমরা আমাদের এই যে এটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ লাইফ। এটা একটু জেনে রাখো যে এটাকে আমরা কি বলি, সেন্ট্রাল ডগমা অফ লাইফ, ঠিক আছে? তো সেন্ট্রাল ডগমা অফ লাইফ হচ্ছে এরকম, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, প্রোটিন থেকে বৈশিষ্ট্য। এটা হচ্ছে অনেক সময় আমাদের পরীক্ষায় দিতে পারে যে নিচের কোনটি সঠিক, ঠিক আছে? নিচের কোনটি সঠিক, তো সঠিক উত্তর হচ্ছে কোনটা, এইটা। এটা কিন্তু একদম মাথায় রাখবা যে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, প্রোটিন থেকে বৈশিষ্ট্য। সো এটার মধ্যকার জিনিস আমাদের আসলে এখন আর একাডেমিক হিসাবে দরকার নাই, বাট আমরা এটুকু মাথায় রাখবো, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, প্রোটিন থেকে বৈশিষ্ট্য, ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে পরবর্তী অংশে চলে যাই। পরবর্তী অংশে বলা হয়েছে যে একই জিনের বিভিন্ন সংস্করণকে সেই জিনের অ্যালিল বলে। ধরো আমরা হচ্ছে যদি একটা সাজাই যে তোমার পিতা হচ্ছে, তোমার পিতা না, মানে হচ্ছে কোনো একটা গাছের দুইটা সংস্করণ, একটা হচ্ছে এরকম একটা সংস্করণ আর একটা হচ্ছে এরকম সংস্করণ, ঠিক আছে? একটা হচ্ছে লম্বা গাছ আর একটা হচ্ছে খাটো গাছ, ঠিক আছে? একটা হচ্ছে লম্বা গাছ আর একটা হচ্ছে খাটো গাছ। সো লম্বা গাছেরটা হচ্ছে ক্যাপিটাল টি, খাটো গাছেরটা হচ্ছে স্মল টি। সো এইখান থেকে আমরা জিনিসটাকে সাজাবো কিভাবে বলতো, যে এখান থেকে আসবে দুইটা জিনিস, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, এখান থেকে আসবে হচ্ছে স্মল টি, স্মল টি। এটা তোমরা সবাই করছো, যারা হচ্ছে সায়েন্স থেকে আসছো তারা সবাই এটা করছো। সো এখন কি হবে, এখন হচ্ছে এটার সাথে এটার দুইবারই হবে, এটার সাথে এটার হবে, ঠিক আছে? সো এইখানে আমরা কি পাচ্ছি যে ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল টি, স্মল, আচ্ছা একটু ভুল হয়েছে, এক সেকেন্ড দাঁড়াও, আমি হচ্ছে এটা একটু ঠিক করে নিই, আমাদের তো এদিকে যাওয়ার দরকার নেই। আচ্ছা, সো এইখানে দেখো, সো আমরা এখানে এই যে আমরা চারটা ভিন্ন ভিন্ন জিনিস পেলাম, যে আমাদের ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, স্মল টি, স্মল টি। সো এদের থেকে আমরা হচ্ছে এই যে একটা দুইটা ভিন্ন ভিন্ন কি পাইলাম, দুইটা ভিন্ন ভিন্ন হচ্ছে আমরা মানে বলা যেতে পারে দুইটা ভিন্ন ধরনের বাহ্যিক বৈশিষ্ট্য পেলাম। সো এই জিনিসটাই হচ্ছে অ্যালিল, যে একই জিনের বিভিন্ন সংস্করণকে সেই জিনের অ্যালিল বলে। সো এইটা হচ্ছে এই জিনের অ্যালিল, আবার এইটা হচ্ছে
এই জিনের অ্যালিল, ঠিক আছে। অর্থাৎ পরস্পরের মধ্যকার এই যে সংস্করণ, অর্থাৎ একটা লম্বা একটা খাটো, একটা লম্বা একটা খাটো, বাট জিন তো একই, দুইটাই কি করতেছে, দুইটাই হচ্ছে তার দৈর্ঘ্য, দুইটাই কি করতেছে, তার দৈর্ঘ্যটাকে প্রকাশ করতেছে। যদি হচ্ছে সেটা লম্বা দৈর্ঘ্য প্রকাশ করে তাহলে সেটা ক্যাপিটাল টি, আর যদি হচ্ছে খাটো তাহলে হচ্ছে স্মল টি। বাট আদতে কি পরস্পরের একই ধরনের, আমরা বলতে পারি কি যে জিন বা হচ্ছে একই ধরনের সংস্করণ, বাট একজন লম্বা একজন খাটো, এই কারণে এদের পরস্পরকে আমরা কি বলতে পারি, পরস্পর আমরা বলতে পারি হচ্ছে অ্যালিল। ওকে, আচ্ছা, এরপর দেখো যে গ্রেগর জোহান মেন্ডেল মটরশুঁটি নিয়ে গবেষণাকালে বংশগতির ধারক ও বাহক রূপে একটা ফ্যাক্টরের কথা বলেছিলেন। অর্থাৎ যখন আমাদের গ্রেগর জোহান মেন্ডেল এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছিলেন, তখন আসলে তিনি জানতেন না যে জিন জিনিসটা কি। তিনি তখন এই জিনটাকে নামকরণ করেছিলেন ফ্যাক্টর রূপে। পরবর্তীতে যখন বিজ্ঞানীরা তাদের এই আমাদের গ্রেগর জোহান মেন্ডেলের গবেষণা নিয়ে বিভিন্ন কাজ কারবার করলো, তখন দেখলো যে আমাদের এই ফ্যাক্টরটা মূলত হচ্ছে জিন, এই যে জাজ জিন রূপে পরিচিত। সো অনেক সময় প্রশ্নটা এরকম হয় যে গ্রেগর জোহান মেন্ডেলের উল্লেখিত ফ্যাক্টরটা আসলে কি, উল্লেখিত ফ্যাক্টরটা হচ্ছে আমাদের জিন, ঠিক আছে। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে আমাদের কি বলে এটাকে, এই যে জিন, ঠিক আছে, ক্লিয়ার। ক্যাপিটাল টি স্মল টি হলে লম্বা হবে। হ্যাঁ, এটা আবার আরেকটা বিশেষ বৈশিষ্ট্য যেটা আসলে আমাদের অনেক সময় পরীক্ষা আসে। যেমন ধরো তুমি হচ্ছে এটাকে লিখলা এরকম, এটার মানে কি, এটার মানে হচ্ছে এটাও হচ্ছে লম্বা হবে, এটাও কি হবে, লম্বা হবে। এটা কেন হবে, কারণ হচ্ছে এটা প্রকট বৈশিষ্ট্যের কারণে। সবসময় মাথায় রাখবা যে আমাদের যেটা মানে ডমিন্যান্ট বৈশিষ্ট্য বা যেটা হচ্ছে আমাদের প্রকাশিত বেশি হয়, যেমন লম্বা, এখানে হচ্ছে লম্বাটা বেশি প্রকাশিত, এ কারণে এটা হচ্ছে আমাদের কি প্রকট বৈশিষ্ট্য। যে প্রকট বৈশিষ্ট্য কি, যেটা হচ্ছে আমাদের প্রকাশিত হয়, যেটা প্রকাশিত হয় সেটাকে আমরা কি বলি, প্রকট বৈশিষ্ট্য, ঠিক আছে। সো এই কারণে যদি আমাদের কোনো একটা গাছের এরকম হয় ক্যাপিটাল টি স্মল টি, তাহলে সেটাও কি, সেটাও হচ্ছে আমাদের এই কি বলে এটাকে প্রকট বৈশিষ্ট্য বা হচ্ছে লম্বাই হবে। ওকে, আচ্ছা, এবং সর্বশেষ আমরা হচ্ছে এই যে অ্যালিল জিনিসটা হচ্ছে তোমার এটা একটা লম্বা গাছের প্রকাশ, আবার এটাও একটা আমাদের হচ্ছে খাটো গাছের প্রকাশ। সো দুইটা ভিন্ন রকমের জিনিস, একটা হচ্ছে লম্বা গাছের প্রকাশ আর একটা হচ্ছে খাটো গাছের প্রকাশ। বাট দুইটাই হচ্ছে কোনো একটা গাছের দৈর্ঘ্য প্রকাশ করতেছে, দুইটাই কি কোনো একটা গাছের দৈর্ঘ্য প্রকাশ করতেছে। সো এরা পরস্পরের কি হবে, এরা পরস্পরের হচ্ছে আমাদের অ্যালিল, ঠিক আছে। এরা পরস্পরের কি অ্যালিল, এরা পরস্পরের কি পরস্পরের অ্যালিল, অর্থাৎ আমাদের একই সংস্করণের বাট হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশকারী, এরা পরস্পরের কি হবে, অ্যালিল হবে, ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে আমাদের একটা এমসিকিউ আকারে আছে যে বংশগতির জনককে, বংশগতিবিদ্যার জনক হচ্ছে আমাদের মানে যেটাকে আমরা বলি হচ্ছে জেনেটিক্সের জনককে, জেনেটিক্সের জনক হচ্ছে আমাদের গ্রেগর জোহান মেন্ডেল। ওকে, সো গ্রেগর জোহান মেন্ডেল কি বংশগতিবিদ্যার জনক। আমাদের পরীক্ষায় আসলে প্রশ্ন আসবেই এইটা, ঠিক আছে, আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই কোনটা, এইটা, ঠিক আছে। এবং এখানে তোমরা হচ্ছে মটরশুঁটি গাছ দেখতে পাচ্ছ, কি গাছ, মটরশুঁটি গাছ, ঠিক আছে, কি গাছ, মটরশুঁটি বা হচ্ছে পিসাম স্যাটিভাম, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে, পিসাম স্যাটিভাম, ঠিক আছে, পিসাম স্যাটিভাম বা হচ্ছে মটরশুঁটি, ক্লিয়ার। টি প্রকট বৈশিষ্ট্য, রাইট, ওকে, ডান। এরপরে আসো, এরপরে হচ্ছে আমরা একটু ডিএনএ অনুলিপন নিয়ে আলোচনা করব। ডিএনএ অনুলিপন খানিকটা এরকম হয়, অর্থাৎ অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে, যে একটি ডিএনএ অণু থেকে আরেকটা ডিএনএ অণু তৈরি হয় বা সংশ্লেষণ হয় হাইড্রোজেন বন্ধন ভেঙে গিয়ে। আমরা যে তখন অনেকগুলো হাইড্রোজেন বন্ধন নিয়ে কথা বলছিলাম, অ্যাডিনিনের সাথে হচ্ছে আমাদের থায়ামিনের ডাবল বন্ধন, তারপরে হচ্ছে গুয়ানিনের সাথে আমাদের সাইটোসিনের ট্রিপল বন্ধন, এই বিষয়গুলো নিয়ে যে কথা বলেছিলাম সেই কথাটাই হচ্ছে এখানে আমরা আরেকবার পেলাম, যে এই হাইড্রোজেন বন্ধনটা ভেঙে গিয়েই, অর্থাৎ জিনিসটা থাকে হচ্ছে এরকম। সো এইখানে যে হাইড্রোজেন বন্ধনগুলো থাকে সেই হাইড্রোজেন বন্ধনগুলো ভেঙে যায়, ভেঙে গিয়ে নতুন আমাদের হচ্ছে আরেকটা তৈরি হয়, ঠিক আছে, ভেঙে গিয়ে নতুন হচ্ছে আমাদের আরেকটা ডিএনএ তৈরি হয়। সো এই যে নতুন আরেকটা ডিএনএ তৈরি হলো, এই ব্যাপারটাই হচ্ছে কি, এই ব্যাপারটাই হচ্ছে আমাদের মানে নতুন ডিএনএ অনুলিপন বা ডিএনএ রেপ্লিকেশন। সো হাইড্রোজেন বন্ধন ভেঙে গিয়ে ডিএনএ সূত্র দুটি আলাদা হয়ে যায় এবং ডিএনএ দুইটি সূত্রের ভিতর একটি পুরাতন সূত্র রয়ে যায়, এই যেমন এখানে একটা পুরাতন সূত্র রয়ে গিয়েছে আর নতুন আরেকটা সূত্র হচ্ছে এখানে তৈরি হয়েছে। সো এই যে নতুন আরেকটা সূত্র তৈরি হলো, এই ব্যাপারটাই হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশন, এই ব্যাপারটাই কি ডিএনএ রেপ্লিকেশন। এবং ডিএনএ রেপ্লিকেশন এই পদ্ধতিটাকে বলা হয় অর্ধ রক্ষণশীল পদ্ধতি বা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। এবং সৃষ্ট ডিএনএ এর প্রতিটিতে অর্ধেক পুরাতন থাকে এবং অর্ধেক নতুন থাকার কারণে এটাকে আমরা বলি হচ্ছে অর্ধ রক্ষণশীল, অর্থাৎ সম্পূর্ণটা আমাদের হচ্ছে
রক্ষণশীল হয়, মানে রক্ষণ হয় নাই, অর্ধেক রক্ষণ হয়েছে, অর্ধেক নতুন অর্ধেক পুরান, অর্ধেক নতুন অর্ধেক পুরান। এটার কারণে আমরা কি বলতে পারি, এটার কারণে হচ্ছে আমরা বলতে পারি এটাকে অর্ধ রক্ষণশীল পদ্ধতি। তাহলে তোমাকে যদি বলা হয় যে ডিএনএ অনুলিপন কোন পদ্ধতিতে হয়, উত্তর কি হবে? ডিএনএ অনুলিপন কোন পদ্ধতিতে হয় এটা বলতে পারবে কি, দেখি তো, ডিএনএ অনুলিপন কোন পদ্ধতিতে হয়? স্বর্ণা দে, আজকে ক্লাস সন্ধ্যা 7টায় ছিল। অর্ধ রক্ষণশীল, ভেরি গুড, অর্ধ রক্ষণশীল, হ্যাঁ ঠিক আছে। এবং এই প্রস্তাবটাও হচ্ছে আমাদের এই যে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক এই পদ্ধতিতে আমাদের হচ্ছে মানে ডিএনএ অনুলিপন প্রক্রিয়ার প্রস্তাব করেন, ঠিক আছে। সো ওনারা দুইজন হচ্ছে আমাদের ডিএনএ ডাবল হেলিক্সও প্রস্তাব করেন, আবার হচ্ছে আমাদের এই ডিএনএ অনুলিপন প্রক্রিয়ার পদ্ধতিটা ওনারাই প্রস্তাব করেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হচ্ছে এবছর পরীক্ষায় এসেছিল, যে ডিএনএ টেস্ট বা ডিএনএ টাইপিং বা হচ্ছে ডিএনএ টেস্টিং অথবা হচ্ছে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং, ঠিক আছে। ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং, এটা আবার লিখতে মনে নেই, ঠিক আছে। ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং, এটা লিখবা, হ্যাঁ, ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং। তাহলে ডিএনএ টেস্ট বা ডিএনএ টাইপিং বা ডিএনএ টেস্টিং। সো ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং যেটাই বলো না কেন, সো এটার জন্য আমাদের হচ্ছে জৈবিক নমুনার প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? জৈবিক নমুনার। সো জৈবিক নমুনা কি কি? আমাদের কোনো যেই ব্যক্তির থেকে আমরা ডিএনএ এর মানে কি বলা যেতে পারে পরীক্ষা করতে চাই, তার হাড়, দাঁত অথবা চুল এটা আমরা নিতে পারবো, অথবা হচ্ছে রক্ত, লালা, বীর্য অথবা হচ্ছে টিস্যু, এগুলো ব্যবহার করে আমরা হচ্ছে ডিএনএ এই ফিঙ্গারপ্রিন্টিং বা হচ্ছে ডিএনএ টেস্টিং অথবা ডিএনএ টাইপিং বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং আমরা করতে পারবো। তো এটা করার জন্য কি করতে হয়? অপরাধস্থল কিংবা অপরাধের শিকার এমন ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করা যে জৈবিক নমুনা, এইটার ডিএনএ নকশা বা ডিএনএ প্রোফাইলটাকে আমরা যখন সন্দেহভাজনের কাছ থেকে নেয়া রক্ত বা হচ্ছে জৈবিক নমুনার ডিএনএ এর সাথে তুলনা করে দেখি যে মোটামুটি মিলে গেছে, তখনই আমরা ধরতে পারি যে হ্যাঁ, আমরা যেই লোকটাকে সন্দেহ করেছি সেই লোকটাই হচ্ছে প্রকৃত অপরাধী। সো এই ব্যাপারটা হচ্ছে আমাদের এমসিকিউ আকারে এটাই আসবে যে আমাদের এই ডিএনএ টেস্ট সুসম্পন্ন করার জন্য যে জৈবিক নমুনার প্রয়োজন হয়, নিচের কোনটি সেই জৈবিক নমুনা, ঠিক আছে। সো এই জৈবিক নমুনাগুলো কি কি? আমাদের ব্যক্তির হাড়, দাঁত, চুল, রক্ত, লালা, বীর্য এবং টিস্যু, ওকে। আচ্ছা, সো আমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বা হচ্ছে ডিএনএ টেস্টিং যা কিছুই হোক না কেন, এটার জন্য হচ্ছে আমাদের কয়েকটা জিনিস মনে রাখবো, ঠিক আছে। সেগুলো হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম কি কাজে লাগে? ডিএনএ কাটার জন্য লাগে। কি কাজে লাগে? ডিএনএ কর্তনের জন্য, ঠিক আছে। আমাদের ডিএনএ কর্তনের জন্য এটা প্রয়োজন হয়। তারপরে হচ্ছে ইলেকট্রোফোরোসিস, এটা আমাদের প্রয়োজন হয়। তারপর হচ্ছে অটো রেডিওগ্রাফ পদ্ধতি প্রয়োজন হয়। এবং সর্বশেষ আমাদের এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর থেকেও ভালো একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে পলিমারেজ চেইন বিক্রিয়া বা পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর। আমাদের যাদের হচ্ছে তোমার এই যে করোনার সময় করোনা হয়েছে বা হচ্ছে করোনা টেস্ট করেছো, তারা নিশ্চয়ই দেখেছো যে তোমাদের ওই যে এই নাকের মধ্যে একটা তুলা দিয়ে তারপরে হচ্ছে কোন একটা নিয়ে তারপরে হচ্ছে বের করে সেটাকে হচ্ছে তারা টেস্ট করছে। সো ওইটাই হচ্ছে একটা পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা হচ্ছে পিসিআর পদ্ধতি। তো করোনা টেস্টটা যেমন করে হয়েছে যেই ভাবে, সেটাই হচ্ছে আমাদের পিসিআর পদ্ধতি এবং সেই পদ্ধতিটা আরো বেশি উন্নত। সো এই কয়েকটা টার্ম একটু আলাদা করে মনে রাখার ট্রাই করবা। এরপরে আসো মানুষের লিঙ্গ নির্ধারণ। এই জায়গাটা হচ্ছে আমরা সবাই ভালো পারি, কারণ এখানে আমাদের মূল কথাই হচ্ছে যে আমাদের এখানে মানে ছেলে এবং মেয়ে কিভাবে হচ্ছে নির্ধারিত হবে। সো মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীতে প্রায় একই পদ্ধতিতে লিঙ্গ নির্ধারিত হয়। তো সেই লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটা আমরা পড়বো, তার আগে আমরা একটু জানি যে মানুষের আসলে কয় জোড়া ক্রোমোজোম আছে। এটা সবাই জানে, এটা আমরা সবাই জানি, বাট জিনিসটাকে আরো সুন্দর করে তোমার কাছে প্রেজেন্ট করা হয়েছে যে ক্রোমোজোমের প্রকারভেদ। মানবদেহে ক্রোমোজোম সংখ্যা 46টি বা 23 জোড়া, এর মধ্যে 22 জোড়া বা আমাদের 44টা হচ্ছে অটোজোম, এবং এই অতিরিক্ত যে বাকি যে এক জোড়া থাকে সেই এক জোড়াকে আমরা বলি হচ্ছে সেক্স ক্রোমোজোম। এবং এইখানে দেখো খুব সুন্দরভাবে সাজানো আছে যে অটোজোম, এই অটোজোমটা হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোমেও থাকে, আবার হচ্ছে আমাদের মানে
মেয়ের শরীরেও থাকে, ছেলের শরীরেও থাকে। অর্থাৎ আমাদের এই যে দেহটা, এই দেহটা গঠিত হয়েছে অটোজোম দ্বারা, বাট আমি যে ছেলে এটা গঠিত হয়েছে কিভাবে, আমার আমার সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স ওয়াই, আর তুমি যে মেয়ে এটা তোমাকে নির্ধারণ করছে কিভাবে, তোমার শরীরের যে সেক্স ক্রোমোজোম আছে সেটা হচ্ছে এক্স এক্স। ঠিক আছে, একদম সহজ কথা যে আমাদের অটোজোম কি কাজে লাগে, শারীরবৃত্তীয়, ভ্রূণ এবং দেহ গঠন, আমাদের এই দেহ গঠনের কাজে লাগছে হচ্ছে অটোজোম, আর আমাদের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে কাজে লাগছে হচ্ছে সেক্স ক্রোমোজোম। এবং এখানে আমাদের অটোজোম কয় জোড়া, অটোজোম হচ্ছে আমাদের কয় জোড়া, 22 জোড়া বা 44টা, আর সেক্স ক্রোমোজোম কয় জোড়া, 1 জোড়া বা 2টা। ঠিক আছে, ওকে। এরপর দেখো সেক্স ক্রোমোজোম 2টা এক্স এবং ওয়াই নামে পরিচিত, লিঙ্গ নির্ধারণে এরা মুখ্য ভূমিকা পালন করে। একদম সহজ কথা, সাধারণ একটা কথা। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো আমাদের মানুষের লিঙ্গ নির্ধারণ ব্যাপারটা এখানে আরেকটু সুন্দর করে আমি বলেছি। এই জিনিসটা তোমাদের যখন পিডিএফটা দেয়া হবে সুন্দর করে পড়ে নিবা, বাট তোমাদের আলটিমেট যে কথাটা সেটা হচ্ছে এখানে লেখা আছে। দেখো যে যদি আমাদের মায়ের শরীরে হচ্ছে সবসময় এক্স এক্স ক্রোমোজোম থাকে, কারণ এক্স এক্স মানেই হচ্ছে আমাদের মেয়ে। সো এই এক্স এক্স এর সাথে যদি আমার পুরুষের এক্স মিলিত হয় তাহলে আমাদের কি হলো, তাহলে হচ্ছে সেটা হয়ে গেল এক্স এক্স, মানে হচ্ছে সেটা আসবে কি, সেটা হবে মেয়ে। কিন্তু আমাদের যদি হচ্ছে পুরুষের ওয়াই এর সাথে মিলিত হয় তাহলে সেটা কি হবে, সেটা হবে এক্স ওয়াই, আর এক্স ওয়াই মানে হচ্ছে ছেলে। জাস্ট এইটুকু বুঝলেই হবে যে এক্স ওয়াই মানে হচ্ছে ছেলে, আর এক্স ওয়াই এক্স এক্স মানে কি, এক্স এক্স মানে হচ্ছে আমাদের মেয়ে। ঠিক আছে, ওকে। এই জিনিসটা লেখা আছে, এটা তোমাদের জন্য একটু বর্ণনা আকারে লিখছি যাতে হচ্ছে তোমরা এটা পড়ে একটু মজা পাও আর কি। ওকে, আচ্ছা এরপরে আসো আমরা হচ্ছে একটু পড়াশোনা করব আমাদের সেক্স লিঙ্কড অসুখ নিয়ে, যে সেক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর মিউটেশনের ফলে সংঘটিত জিনগত অসুখকে আমরা বলি হচ্ছে সেক্স লিঙ্কড অসুখ বা সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। অর্থাৎ আমাদের এই যে এক্স এবং ওয়াই, এই এক্স এবং ওয়াই এর মধ্যে এক্স ক্রোমোজোম বা ওয়াই ক্রোমোজোমে যদি কোনো মিউটেশন ঘটে, ওই যে করোনার সময় আমরা পড়তাম না, যে জানতাম না যে আমাদের করোনার মিউটেশন করছে, যে কারণে হচ্ছে করোনা আরো বেশি ভয়ঙ্কর রূপে আমাদের সামনে চলে আসছে। সো সেই করোনা যে আমাদের বিশেষ পদ্ধতি বা হচ্ছে করোনা যে আমাদের মিউটেশন ঘটতো, একইভাবে আমাদের সেক্স লিঙ্কড ক্রোমোজোম বা হচ্ছে আমাদের এক্স ক্রোমোজোম বা ওয়াই ক্রোমোজোমে যদি কোনো সমস্যা হয় তখন সেই জিনিসটা কি, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স বা হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। এবং আমরা জানি যে আমাদের যে ওয়াই ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা হচ্ছে খুব ছোট আকৃতির, যে কারণে এখানে আসলে খুব বেশি সমস্যা হয় না। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে আমাদের এক্স ক্রোমোজোমে। এবং আবার দেখো মেয়েদের আল্লাহ কত সহজ সুবিধা দিয়ে রাখছে, যে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে দুইটাই এক্স ক্রোমোজোম। সো একটা যদি কোনো কারণে ডিফেক্টিভ হয়েও যায়, বাকি আর একটা এক্স ক্রোমোজোম বাকি আছে, যে কারণে হচ্ছে সে ভালোভাবে জীবনযাপন করতে পারে। বাট ছেলেদের ক্ষেত্রে যদি কোনো কারণে এক্স ক্রোমোজোম একবার আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু সে শেষ। কেন, কারণ হচ্ছে তার এক্স ক্রোমোজোম আছেই একটা, তার কি সেক্স ক্রোমোজোম আছেই একটা। ঠিক আছে, সো এটার কথাই বলছে যে এক্স ক্রোমোজোম খুবই ছোট আকৃতির এবং এতে জিনের সংখ্যা খুব কম, তাই বেশিরভাগ সেক্স লিঙ্কড অসুখ হয় এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলোর মিউটেশনের কারণে। এবং এটার উদাহরণ হিসেবে কি কি দেওয়া আছে দেখো, কালার ব্লাইন্ডনেস বা হচ্ছে বর্ণান্ধতা এবং থ্যালাসেমিয়া। সো এটা হচ্ছে আমাদের সেই কালার ব্লাইন্ডনেস এবং এটা হচ্ছে আমাদের কি থ্যালাসেমিয়ার একটা ছবি দেয়া আছে। আচ্ছা, সো সবার আগে আমরা একটু কালার বর্ণান্ধতা নিয়ে পড়ি। সো এখানে নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ, এখানে 10 লেখা আছে, এখানে যে 10 লেখা আছে এটা সবাই দেখতে পাচ্ছ। এই যে ইশিহারা কালার টেস্ট, এটাকে বলা হয় ইশিহারা কালার টেস্ট, যেটা হচ্ছে সম্ভবত গত বছরের পরীক্ষায় আসছিল এবং সেটা কিন্তু আমরা হচ্ছে কমন ফেলতে পেরেছি ইনশাল্লাহ। ঠিক আছে, সো এটা আমাকে বলো যে এখানে যে 10 লেখা আছে এটা হচ্ছে সবাই দেখতে পাচ্ছ কিনা বলো। হ্যাঁ, এখানে আসলে 7ই লেখা, যারা যারা হচ্ছে 7-এর পরিবর্তে অন্য কিছু লেখা দেখো তারা হচ্ছে কি কালার ব্লাইন্ড, তারা কি কালার ব্লাইন্ড। ঠিক আছে, এখানে 7ই লেখা আছে, সমস্যা নেই। তো এই 7 মানে কি, এই 7টা দেখা মানে এভাবে দেখার কারণ হচ্ছে যে এটা একটা পরীক্ষা, এই পরীক্ষাটাকে বলা হয় ইশিহারা কালার টেস্ট। কি বলা হয়, ইশিহারা কালার টেস্ট। ঠিক আছে, তো এই ইশিহারা কালার টেস্টের মাধ্যমে মূলত হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতাকে পরীক্ষা করি। সো কালার ব্লাইন্ডনেস ব্যাপারটা কি, যে যখন কেউ কোনো রং সঠিকভাবে চিনতে পারে না তখন আসলে সে বর্ণান্ধ হিসেবে পরিচিত হয়। কালার ব্লাইন্ড অবস্থায় রোগীদের চোখে স্নায়ু কোষের রং শনাক্তকারী পিগমেন্টের অভাব থাকে। সার্বজনীন কালার ব্লাইন্ড সমস্যা, আমাদের হচ্ছে একটা বিশেষ সমস্যা আছে যেটাকে আমরা বলি হচ্ছে কালার ব্লাইন্ড, যেটা হচ্ছে
সার্বজনীন কালার ব্লাইন্ড সমস্যা। যদি হচ্ছে কেউ একটা মাত্র পিগমেন্টের অভাবে ভোগে তখন সেটা হচ্ছে আমাদের সার্বজনীন কালার ব্লাইন্ড, এবং সেক্ষেত্রে হচ্ছে সে লাল এবং সবুজ রঙের পার্থক্য করতে পারে না। আর যদি হচ্ছে একাধিক পিগমেন্ট হয় সেক্ষেত্রে সে হচ্ছে লাল এবং সবুজ এই দুইটার পাশাপাশি নীল এবং আমাদের হলুদ রঙের পার্থক্য সে করতে পারে না। তবে আমাদের আসলে সবসময় যে এটা বংশগত কারণেই হবে এমন না, তার থেকেও হচ্ছে আমাদের মাঝে মাঝে হচ্ছে বাত রোগের জন্য একটা বিশেষ ঔষধ আছে হাইড্রক্সিক্লোরোকুইন, এইটা যদি হচ্ছে অতিরিক্ত সেবন করে এইটার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে অনেকের আসলে চোখের পিগমেন্ট নষ্ট হতে পারে, এবং সেক্ষেত্রে তখন সে আমাদের আসলে কালার ব্লাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, এই আর কি। ঠিক আছে, যারা যারা হচ্ছে এখানে 7 দেখতে পাচ্ছ তারা আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছো। যারা কোনো কারণে এটা দেখতে পাচ্ছ না তাদের ক্ষেত্রে হচ্ছে একটু বিপদ হয়ে গেছে, তারা হচ্ছে কালার ব্লাইন্ডনেস হিসেবে আখ্যা পাবা। ঠিক আছে, সো এটা হচ্ছে ইশিহারা কালার টেস্ট, এই যে লাল সবুজ বর্ণান্ধতা পরীক্ষা করার জন্য ব্যবহৃত ইশিহারা চার্ট, এটা হচ্ছে একটা ইশিহারা চার্ট। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়ার ব্যাপারটা পড়তে খুব ভালো লাগে। সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের থ্যালাসেমিয়া রক্তের লোহিত রক্তকোষের এক অস্বাভাবিক অবস্থাজনিত নাম। সো আমাদের এই যে লোহিত রক্তকোষ মানে কি? রেড ব্লাড সেল। সো এই লোহিত রক্তকোষের এক অস্বাভাবিক জনিত রোগের নাম। এতে লোহিত কোষগুলো নষ্ট হয়, অর্থাৎ আমাদের থ্যালাসেমিয়া কি হয়? লোহিত রক্তকোষগুলো নষ্ট হয়, এবং আমাদের এই নষ্ট হওয়ার ফলে রোগী কিসে ভোগে? রক্ত শূন্যতায় ভোগে। কিসে ভোগে? রক্ত শূন্যতায়। ওকে, মূলত আমাদের এখানে আসলে হিমোগ্লোবিনটা ধ্বংস হয়। কি হয়? হিমোগ্লোবিনটা হচ্ছে ধ্বংস হয়ে যায়, এবং হিমোগ্লোবিন ধ্বংস হলে আসলে আমাদের, যেহেতু হিমোগ্লোবিন অক্সিজেন বহন করে, যে কারণে আমাদের লোহিত রক্তকণিকাটা ধ্বংস হয়, এবং এর ফলে আমাদের আসলে তখন এই যে লোহিত রক্তকণিকার শূন্যতা দেখা যায়। লোহিত রক্তকণিকার শূন্যতা মানেই হচ্ছে কি? আমাদের রক্ত শূন্যতা, এবং এটা আসলে বংশ পরম্পরায় হয়ে থাকে, এবং এটার একটা বিশেষ নাম আছে যেটাকে আমরা হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার হিসেবে আখ্যা দিতে পারি। আমাদের যে কয়েকটা অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার আছে তার মধ্যে এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ, যে এটা বাবা এবং মা উভয়ই এই রোগের বাহক, অথবা হচ্ছে যদি রোগী হয় তবেই এই সন্তানে তা রোগ লক্ষণ আকারে প্রকাশ পায়। অর্থাৎ তোমার বাবা অথবা মা উভয়ই, অথবা যে কোনো একজন যদি এই রোগে আক্রান্ত বা বাহক হয়, তাহলেই সাধারণত আমরা এই থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান দেখতে পাই। ঠিক আছে, এবং আমাদের লোহিত রক্তকোষ 2 ধরনের প্রোটিন দ্বারা গঠিত, এটা একটু ভালো করে দেখো। একটা হচ্ছে আলফা গ্লোবিউলিন এবং আরেকটা কি? বিটা গ্লোবিউলিন। তাহলে আমাদের দেহে কয় ধরনের গ্লোবিউলিন দ্বারা হচ্ছে আমাদের লোহিত রক্তকোষ গঠিত? 2 ধরনের, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে কি? বিটা। সো এই দুজনের কাজটাকে এটা একটু দেখাই। সেটা হচ্ছে আমরা আমাদের এই থ্যালাসেমিয়াটাকেও 2টা নামে ভাগ করছি, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া আর হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। কোনো কারণে যদি আমাদের এই আলফা গ্লোবিউলিন তৈরির জিনটা অনুপস্থিত থাকে তাহলে তখন সেটাকে আমরা বলবো আলফা থ্যালাসেমিয়া, আর যদি আমাদের বিটা গ্লোবিউলিন প্রোটিনটা উৎপাদন ব্যাহত হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে 2টা জিনিস, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া কাকে বলে? আমাদের দেহে লোহিত রক্তকণিকার জন্য মানে লোহিত রক্তকণিকার জন্য দায়ী বা হচ্ছে তৈরির জন্য দায়ী যে আলফা গ্লোবিউলিন আছে, সেইটা তৈরিতে যদি কোনো প্রকার ব্যাহত হয় বা কোনো প্রকার ত্রুটি হয় তখন সেটাকে আমরা বলি আলফা থ্যালাসেমিয়া, আর যদি বিটা গ্লোবিউলিনের ক্ষেত্রে হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। ওকে, আচ্ছা, এছাড়া আমাদের হচ্ছে 2 প্রকারের জিনিস আছে, একটা হচ্ছে থ্যালাসেমিয়া মেজর, একটা হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর। এটা আসলে খুব বেশি কিছু না। থ্যালাসেমিয়া মেজর হচ্ছে বাবা মা উভয় থেকেই তুমি হচ্ছে ঝামেলা পাবা বা জিন পাবা, আর যদি হচ্ছে তুমি বাবা অথবা মা যে কোনো একজন থেকে জিনটা পাও তাহলে তোমাকে বলা হবে থ্যালাসেমিয়া মাইনর। অর্থাৎ মেজর মানে হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অনেক বেশি ঝামেলার, আর মাইনর মানে কি? মাইনর মানে হচ্ছে সামান্য বা কম, এটা বুঝাইছে আর কি। ওকে, এবং যেটা আমাদেরকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে বিটা থ্যালাসেমিয়াকে আমরা হচ্ছে কুলির থ্যালাসেমিয়া বলি। কি বলি? কুলির থ্যালাসেমিয়া বলি। ঠিক আছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। বিটা থ্যালাসেমিয়ার আরেকটা নাম কি? বিটা থ্যালাসেমিয়ার আরেকটা নাম হচ্ছে আমাদের কুলির থ্যালাসেমিয়া। ঠিক আছে, এই যে এটা লক্ষণগুলো হচ্ছে তোমরা তোমাদের যে বইটা আছে, আমাদের যে বি ব্রেইনার বই আছে সেখান থেকে অবশ্যই পড়ে নিবা। লক্ষণ আসলে আমি পড়ানোর মতো তো না, লক্ষণ তোমাকে টিচার পড়াবে না, তুমি হচ্ছে লক্ষণটা জাস্ট একবার চেক করে নিবা। তোমাকে হচ্ছে কোন ধাপে কোনটার সাথে কি রিলেট করে পড়তে হবে এটা হচ্ছে টিচার দেখাই দিল। এখন তোমার কাজ হবে সম্পূর্ণ বইটা, এসএসসি এইচএসসি 2টার বইটাই একবার করে দেখা, এবং তোমার হাতে যদি বি ব্রেইনার বই থাকে, বি ব্রেইনার বইটা এত সুন্দর করে তৈরি করে দিয়েছি বা লিখে দিয়েছি যে তোমাকে আসলে আর এর বাইরে কিচ্ছু পড়তে হবে না, একটা সামান্য কিছু পড়তে হবে না। যা কিছু লেখা আছে একদম পারফেক্ট, টপ নচ, যতটুকু প্রয়োজন পরীক্ষার হলে যা আসবে, পরীক্ষায় যেভাবে আসবে সেভাবেই লেখা, কিছু এক্সট্রা পড়তে হবে না। ঠিক আছে, মেজর এবং মাইনর। ওকে, সো আমরা আমাদের যে পড়া বা কনসেপ্টটা আছে সেই কনসেপ্টে আমরা হচ্ছে শেষ করেছি। আমরা হচ্ছে এখন আমাদের প্রশ্ন উত্তরে চলে যাব। ঠিক আছে, আমরা আমাদের এখন কি প্রশ্ন উত্তরে চলে যাব। সো অনেক প্রশ্ন উত্তর করতে হবে। আমাকে একটু সবাই জানাও যে সবাই রেডি কিনা, বলো সবাই রেডি কিনা।
তীব্র থ্যালাসেমিয়ার কারণে জন্মের আগেই মারা যায়। হ্যাঁ, প্রতি বছর এরকম আমরা কিছু স্টুডেন্ট পাই যারা হচ্ছে এক্সট্রা কিছু অ্যাড করে দেয় লেখার সাথে বা পড়ার সাথে, ব্যাপারটা খুব ভালো। ওকে, সো মানুষের অটোজোম সংখ্যা কত? সবাই উত্তর করে দিয়েছে অটোজোম সংখ্যা গ নাম্বার সঠিক উত্তর। অনেকে কিন্তু ডি ভুল করে উত্তর করে দিয়েছো, এটা কিন্তু করা যাবে না। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে নেহা চৌধুরী, তুমি কিন্তু বড় একটা ভুল করে ফেলছো, একটু ব্লান্ডার করা যাবে না। দেখো, মানব দেহে অটোজোম সংখ্যা কয়টা? আমরা বলছিলাম কি যে আমাদের দেহে অটোজোম সংখ্যা মানে টোটাল ক্রোমোজোম সংখ্যা, আমাদের দেহে টোটাল ক্রোমোজোম সংখ্যা কয়টা? আমাদের দেহে টোটাল ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া। কয় জোড়া? 23 জোড়া। তার মধ্যে আমাদের অটোজোম কয় জোড়া? অটোজোম হচ্ছে 22 জোড়া। অটোজোম কয় জোড়া? 22 জোড়া। এবং সেক্স ক্রোমোজোম কয় জোড়া? সেক্স ক্রোমোজোম হচ্ছে 1 জোড়া। ঠিক আছে? এবং সেই এক জোড়ার মধ্যে যদি সেটা এক্স এক্স হয় তাহলে সেটা হচ্ছে মেয়ে, আর যদি সেটা এক্স ওয়াই হয় তাহলে সেটা হচ্ছে কি? ছেলে। ঠিক আছে? তাহলে এটার উত্তরটা কি? সঠিক উত্তর হচ্ছে 22। ভেরি গুড। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে? প্রতি ব্যাচে কয়টি হাইড্রোজেন বন্ড থাকে? এই যে তোমাদের কিন্তু ঝামেলায় ফেলে দিচ্ছি। এখন দেখি এটা কে কে উত্তর করতে পারে। এটার উত্তর কে কে করতে পারে আমি একটু দেখব যে প্রতি প্যাচে কতটি হাইড্রোজেন বন্ড থাকে। এটা যে বলতে পারবে তাদের জন্য হচ্ছে অনেক 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 শুভকামনা থাকবে। বলো, এটা কেউ হচ্ছে গ বা ঘ বলবা না, ঠিক আছে? এটা হচ্ছে বলবা হচ্ছে তোমার ই হিসাবে, কি বলে এটাকে, ওই যে মানে উত্তরটাই বলবা আমাকে। ঠিক আছে, বলো আমাকে তাহলে প্রতি প্যাচে কতটি হাইড্রোজেন বন্ড থাকে। দেখি তো কে কে বলতে পারে এটা। এস 25টি। আহ অনন্যা বলছে 27টি, তহুরা বেগম বলছে হচ্ছে 25টি, 26টি বলছে অনেকে। দেখা যাক সঠিক উত্তর কোনটা হয়। সবাই তাকিয়ে আছে কোনটা হবে সঠিক উত্তর। আচ্ছা, আমি একটু দেখি যে এটা আসলে কে কি বলে, একটু অপেক্ষা করি। ওকে, এটা একটু বুঝায় বলতে হবে। সেটা হচ্ছে যখন আমরা বলতেছি যে প্রতি প্যাচে হাইড্রোজেন বন্ড কতটি থাকে, তখন আমাদের সবার আগে মাথায় রাখতে হবে প্রতি প্যাচে নিউক্লিওটাইডের সংখ্যা কত। প্রতি প্যাচে 10টি নিউক্লিওটাইড থাকে। প্রতি প্যাচে কয়টা নিউক্লিওটাইড থাকে? 10টি নিউক্লিওটাইড থাকে। প্রতি প্যাচে কয়টি নিউক্লিওটাইড থাকে? প্রতি প্যাচে 10টি নিউক্লিওটাইড থাকে। কয়টি? 10টি নিউক্লিওটাইড থাকে। এখন প্রতি প্যাচে যদি 10টি নিউক্লিওটাইড থাকে তাহলে আমরা কি বলেছিলাম যে আমাদের অ্যাডেনিন এবং আমাদের হচ্ছে থায়ামিনের মধ্যকার বন্ধন হচ্ছে 2টা করে, আর গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যকার বন্ধন হচ্ছে 3টা করে। সো অ্যাডেনিন এবং থায়ামিন এটা থাকে কয়টা? এটা থাকবে 5টা। আমাদের এইটা থাকবে কয়টা? 5টা। সো 5 ইন্টু 2 কত হয়? 10। আর 5 ইন্টু 3 কত হয়? 15। টোটাল কত হয়? টোটাল হয় হচ্ছে 25। তার মানে যারা যারা 25 উত্তর করেছো তাদের কিন্তু হচ্ছে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন জানাই। তোমরা হচ্ছে জিনিসটা বুঝে বলেছো না বুঝে বলেছো আমি জানি না, বাট হচ্ছে তোমাদের উত্তরটা সঠিক হয়েছে। লিপু মজুমদার বিরক্ত হয়ে গিয়েছে যে এই চারটার কোনো একটা উত্তর হবে। 25টা। ভেরি গুড। এই যে যারা যারা এটার উত্তর করতে পেরেছো তারা আসলে সম্পূর্ণ ক্লাসটা খুব ভালো করে বুঝেছো এবং হচ্ছে তোমাদেরকে এই জন্য অনেক অনেক অভিনন্দন জানাই। যারা যারা এটা পারোনি তাদের আরো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। ওকে, সাইটোসিন এবং থায়ামিনকে কি বলা হয়? সাইটোসিন এবং থায়ামিনকে আমরা অ্যাডেনিন এবং হচ্ছে গুয়ানিনকে একটা নামকরণ করেছি, এবং সাইটোসিন আর থায়ামিনকে আর একটা নামকরণ করেছি। সো আমাকে একটু বলো যে এদের আসলে কি কি নামে আমরা চিনি। বোঝো নাই? আমি বলি, সেটা হচ্ছে তোমার একটা এই যে নিউক্লিওটাইড, এটা হচ্ছে একটা প্যাচ, ঠিক আছে? এটা একটা প্যাচ। এখন এই প্যাচের মধ্যে আমরা কি বলছিলাম যে এই প্যাচের মধ্যে 10টা নিউক্লিওটাইড থাকে। কয়টা নিউক্লিওটাইড? 10টা নিউক্লিওটাইড। ঠিক আছে? 10টা নিউক্লিওটাইড। এখন প্রত্যেকটা নিউক্লিওটাইড কিভাবে গঠিত হয়? একটা নিউক্লিওটাইড গঠিত হয় অ্যাডেনিন এবং থায়ামিনের মধ্যকার হাইড্রোজেন বন্ড দ্বারা, আরেকটা গঠিত হয় গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যকার বন্ড দ্বারা। সো এভাবে হচ্ছে আমাদের এক একটা সম্পূর্ণ হয়। সো এরকম করে আমরা বলছি কি 10টা নিউক্লিওটাইড। সো 10টা নিউক্লিওটাইডের মধ্যে 5টা থাকে অ্যাডেনিন থায়ামিন, 5টা থাকে অ্যাডেনিন থায়ামিন, 5টা থাকে হচ্ছে গুয়ানিন সাইটোসিন। সো
আমরা যদি এখন গুণ করি 5 × 2, 5 × 2 কত হয় 10, 5 × 3 কত হয় 3 × 5 = 15। তাহলে কয়টা হইল 3, মানে আমাদের এরকম দ্বিবন্ধন থাকলো হচ্ছে 5টা, ত্রিবন্ধন থাকে হচ্ছে 5টা। সো দ্বিবন্ধনের সাথে 5 গুণ করলে আসে 10, ত্রিবন্ধনের সাথে 5 গুণ করলে আসে 15। তাহলে 10 এবং 5 কত, 10 এবং 5 হচ্ছে টোটাল 25। ঠিক আছে, 10 এবং 15 টোটাল কত 25। তার মানে হচ্ছে আমাদের সেখানে বন্ধন কয়টা টোটাল 25টা। পাইরিমিডিন, সাইটোসিন এবং থায়ামিনকে কি বলা হয় পাইরিমিডিন। ভেরি গুড। আর পিউরিন কোনটা, পিউরিন হচ্ছে আমাদের কি বলে এটাকে অ্যাডেনিন এবং থায়ামিন। ভেরি গুড। ওকে, পরবর্তীটা চলে যাই। কুলির থ্যালাসেমিয়া বলা হয় কোনটিকে? বলো, কুলির থ্যালাসেমিয়া বলা হয় কোনটিকে? এটা কে কে উত্তর করতে পারবে দেখি তো। কুলির থ্যালাসেমিয়া বলা হয় কোনটিকে? এটা একটু আগেই হচ্ছে উত্তর করে আসছি, সো আশা করি এটা কেউ আসলে ভুল করার সুযোগ নাই। ঠিক আছে, এটা আসলে কেউ ভুল করার সুযোগ নাই। বলেন তো একটু। দ্রুত উত্তর করে ফেলো, সবার উত্তর চাই এটাই। হুম, বললাম কি লাগে না। ওয়াও, না পরিষ্কার। একটু অপেক্ষা করো, আমি তোমাদেরকে যারা যারা হচ্ছে আমাদের সাথে কই গেল কিছু করতে চাও একটা দেন দেন। নিয়ে আসেন এটা। ওকে, শোনো, তোমরা আমাদের সাথে যারা যারা হচ্ছে কোন প্রতিযোগিতায় জানো, ওই যে আমাদের অ্যাপ রিভিউ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলে তাদের যে পুরস্কারগুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে। সো দেখো, যারা হচ্ছে আমাদের কততম হয়েছিল জানো, অষ্টম, নবম, দশম, তাদের জন্য হচ্ছে এই 3টা বই, মানে প্রত্যেকে 3টা বই আর কি। অনেকে হয়তো এখন বলবা যে ভাই আমি তো জানিই না, তাদের জন্য কিন্তু হচ্ছে এখন আমাদের যে বই রিভিউ প্রতিযোগিতা আছে সেই বই রিভিউ প্রতিযোগিতা কিন্তু এখনো চলছে। ঠিক আছে, সো এই বইগুলা হচ্ছে যারা সপ্তম, অষ্টম, নবম, দশম হয়েছে তাদের জন্য এই সুন্দর ঘড়িটা, লাভ শেপের ঘড়ি, এটা হচ্ছে কাদের জন্য? এটা হচ্ছে তারা হচ্ছে ষষ্ঠ থেকে, সরি, সপ্তম, ষষ্ঠ, পঞ্চম এবং চতুর্থ হয়েছে তাদের জন্য। আর এইটা অর্থাৎ এই সুন্দর টেবিল টেবিল ল্যাম্প, এটা হচ্ছে কাদের জন্য বলো তো? সিনথিয়া, সিনু, তুমি হচ্ছে পঞ্চম হয়েছে, সো তুমি হচ্ছে আমাদের টেবিল ঘড়িটা পাবা। আর এটা পাবা কারা? এটা পাবা হচ্ছে যারা দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে। এবং সর্বশেষ যে ফার্স্ট হয়েছে, ফার্স্টের নাম কি যেন ছিল, ত্রিনা দাস। সো ত্রিনা দাস হচ্ছে এটা পাবে। সুন্দর। সো ত্রিনা দাস যেহেতু হচ্ছে মেয়ে, সো মেয়েদের জন্যই হচ্ছে পিঙ্ক কালার দেয়া। সো তোমরা আশা করি এটা পছন্দ করবে। এবং যারা যারা হচ্ছে এখন পর্যন্ত আমাদের সাথে মানে আমাদের ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করনি, অর্থাৎ আমাদের যে কি প্রতিযোগিতা, বই রিভিউ প্রতিযোগিতা, সেখানে কিন্তু তোমাদেরকে আমরা কি করব, মানে উৎসাহিত করব যেন করে হচ্ছে এখানে অংশগ্রহণ করো। ঠিক আছে, ওকে। আর যদি এটা জানতে হয়, প্রতিনিয়ত আমাদের কিন্তু অসংখ্য প্রতিযোগিতা চলে, সেই প্রতিযোগিতায় মানে অংশগ্রহণ করতে হলে তোমাদেরকে কি করতে হবে, আমাদের সাথে যুক্ত থাকতে হবে। ওকে, আচ্ছা, সো এটার উত্তর সবাই দিয়ে দিয়েছো যে বিটা থ্যালাসেমিয়া। এরপর বলো, ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিতে কোন বন্ধন ভেঙে আলাদা হয় বলো তো এটা? প্রতিযোগিতা কোথায় হয়েছে? প্রতিযোগিতা হয়েছে আমাদের যে বিব্রেইডা নার্সিং, সেখানে হচ্ছে প্রতিযোগিতা হয়েছে। ঠিক আছে, ওকে। সো তোমরা অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। তোমরা গত কয়দিন, গত হচ্ছে তোমরা আমাদের 15ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের সাথে প্রায় 6000-এর মতো শিক্ষার্থী যুক্ত হয়েছে গত এক মাসে। এক মাস, আজকে ঠিক এক মাস। এই এক মাসে প্রায় হচ্ছে আমাদের 6 থেকে 7000-এর মতো শিক্ষার্থী যুক্ত হয়েছে। তো তারা তো আসলে জানো না, সো তারা হচ্ছে তাদের জন্য আবার নতুন প্রতিযোগিতা আসবে। সো ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে একটু চেষ্টা করি যেন হচ্ছে আমরা এখানে যুক্ত থাকতে পারি। ঠিক আছে, ওকে।
ক্লিয়ার? তো এটার উত্তরটা কি? এটার উত্তরটা বলো। হ্যাঁ, আজকে তোমাদের পরীক্ষা আছে, আমরা আর আর ঠিক 7 মিনিট লাগবে, ঠিক আছে? আর ঠিক 7 মিনিট লাগবে। হাইড্রোজেন বন্ধন, ভেরি গুড। সো এটার উত্তরটা কি? যে ডিএনএ রেপ্লিকেশন পদ্ধতিতে কোন বন্ধন ভেঙে আলাদা হয়, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। ওকে, সো এরই মাধ্যমে হচ্ছে আমরা আমাদের এই সুন্দর সংক্ষিপ্ত ক্লাসটি কমপ্লিট করলাম, এবং এই ক্লাসের মাধ্যমে তোমাদের আসলে মূল কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করেছি। একই সাথে তোমরা আসলে ঠিক কিভাবে তোমাদের এখন থেকেই তোমাদের নোটটা সাজাবা সেটাও হচ্ছে সরাসরি স্লাইডে দেখাইছি, এবং আশা করি তোমরা হচ্ছে এই সম্পূর্ণ ক্লাসটা খুব সুন্দরভাবে করেছো। এবং আমরা দেখলাম যে আমরা আসলে কনসিস্টেন্টলি প্রায় 140 জন শিক্ষার্থী হচ্ছে কন্টিনিউয়াস আমরা এখানে থেকেছি, এর কম হয়নি। সো এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার, কারণ হচ্ছে এই মুহূর্তে অনেকেই আসলে এখনো চিন্তাই করতে পারতেছে না যে আসলে সে কি করবে, সে কোন দিকে যাবে। সো আপাতত আমাদের চিন্তার যে জায়গাটা, যে এই যে 140 জন নিশ্চিত যে তারা হচ্ছে নার্সিং এর দিকে যাবে, সো এই 140 জনের জন্য অনেক অনেক শুভকামনা, এবং যারা পরবর্তীতে ভিডিওটা রেকর্ডেড দেখবা তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, ঠিক আছে? ওকে, সো তোমরা যদি হচ্ছে আমাদের যে কাজটা করবা সেটা হচ্ছে আমাদের যে গ্রুপ আছে, কোন গ্রুপ আছে বলো তো? আমাদের যে বি ব্রেইনার নার্সিং গ্রুপ আছে, আমাদের এই বি ব্রেইনার নার্সিং গ্রুপে তোমরা হচ্ছে তোমাদের নোট পোস্ট করবা। কি পোস্ট করবা? নোট পোস্ট করবা, ঠিক আছে? নোট পোস্ট করবা, এবং সেখানে যদি তুমি বিজয়ী হও, বা হচ্ছে বিজয়ী না মানে হচ্ছে সেখানে তোমার আসলে অ্যাক্টিভিটিস দেখে তুমি যদি রেগুলার নোট আপলোড করো, সেটা কিন্তু আমরা হচ্ছে দেখতে পাই যে তুমি আসলে রেগুলার পোস্ট করছো, তুমি হচ্ছে রেগুলার হচ্ছে আমাদের বিভিন্ন পড়াশোনা ভিত্তিক ব্যাপার স্যাপারে যুক্ত থাকছো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য আমরা হচ্ছে বিশেষ গিফটের ব্যবস্থা ইনশাল্লাহ রাখবো, ঠিক আছে? সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং অবশ্যই কিন্তু সেখানে একটু মেনশন করে দিও যে ক্লাসটা কেমন লেগেছে, তারপরে হচ্ছে ক্লাসটি কেমন লেগেছে, তারপরে হচ্ছে পিডিএফটি তোমার ভালো লেগেছে কিনা, বা হচ্ছে এই স্লাইডটি তোমার ভালো লেগেছে কিনা, বা ভাইয়া কেমন পড়াইছে, ঠিক আছে? এগুলা আর কি একটু মেনশন করে দিও, ঠিক আছে? আশা করি তোমরা হচ্ছে একটু সেখানে দিও, ঠিক আছে? আর এটার কিন্তু ডাগানো পিডিএফ হবে না, কারণ হচ্ছে এটা তোমাদের একদম আমরা বলতে পারি কি যে যা কিছু আছে সব স্লাইডের মধ্যেই আছে, অতিরিক্ত কথাগুলো তো আমি তোমাদের বলেই দিয়েছি, ঠিক আছে? সো এটা একটু পরেই তোমাদের যে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার জন্য এখনই দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার জন্য তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে, এক সেকেন্ড দাঁড়াও, আমি তোমাদের বলছি টেলিগ্রাম গ্রুপে তোমরা আসলে যুক্ত কিভাবে হবা। দেখো, তোমরা যদি হচ্ছে তোমার যে কি বলে এটাকে ক্রোমে যাও, ক্রোমে গিয়ে লিখবা হচ্ছে t.me, তারপর লিখবা হচ্ছে বি ব্রেইনার নার্সিং। কি লিখবা? বি, একসাথে ছোট হাতের অক্ষরে লিখবা বি ব্রেইনার নার্সিং, ঠিক আছে? এটা লিখে সার্চ করলেই তুমি হচ্ছে আমাদের গ্রুপে চলে যাবা, ঠিক আছে? t.me বি ব্রেইনার নার্সিং, এটা লিখলেই তুমি হচ্ছে আমাদের গ্রুপে চলে যাবা, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, ধন্যবাদ তোমাদেরকে, অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতা অ্যাটেন্ড হওয়ার জন্য। তুমি যদি আমাদের আগের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইতে তাহলে করতে পারতে, বাট বইয়ের রিভিউ যেহেতু দিতে হবে, সো বই তো আমাদের সাথে ভর্তি হলেই তুমি বই রিভিউ করতে পারবা, বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। ওকে, ঠিক আছে, তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, এই দোয়া এবং প্রত্যাশা করে আসসালামু আলাইকুম।